ও আর কি বললো, মানে এই নেক্সট উইক থেকে আর কি জয়েন করবে এরকম কথা বলেছে। ও আজকে বোধহয় দেশের বাড়ি গেছে ভোট দিতে বা কিছু। যাই হোক। বেশ, তাহলে কত দূর ছিল? ওই হেলিসিটি ওই জায়গাটা বাকি আছে, তাই তো? হ্যাঁ, দাঁড়াও, wait. স্পিন হয়েছিল, স্পিন ডিরাক পার্টিকেলের স্পিন। স্পিন হেলিসিটি দুটোই বাকি ছিল, তোমার জাস্ট বেশ, সলিউশন অবধি হয়েছিল। ঠিক আছে। এই ওই জায়গাটা একটু বলে দিও না তোমার, তাও মানে রিভাইজ আমি করেছি নিজে, এবার কতটা কি মাথায় ঢুকেছে সেটা ঠিক বুঝেছি সেটা আমি জানি না। ওই কোনটা? নেগেটিভ এনার্জি সলিউশন থেকে অ্যান্টি পার্টিকেলস। ঠিক আছে, নেগেটিভ এনার্জি সলিউশন। ঠিক আছে, বেশ। আচ্ছা, আজকে আমার ল্যাপটপে ইন্টারনেটটা কানেক্ট হয়েছে কিন্তু কাজ করছে না। আমি তো এটা কানেক্ট করতে পারছি না। তো তোমাকে আমি পরে দেখিয়ে দিচ্ছি, ওটা আমাকে একটু দেখতে হবে কি ব্যাপার। কিছু একটা গন্ডগোল হয়েছে বলে কানেক্ট হচ্ছে না। ইয়েটা দেখাচ্ছে তোমার ওয়াইফাই এর ইয়েগুলো সবই ঠিক আছে, কানেক্টেডও দেখাচ্ছে, কিন্তু কোনো ওয়েব পেজ খুলছে না। তুমি ইয়ের ওয়াইফাই দিয়ে কাজ করো না, তোমাদের ইনস্টিটিউটের? না, আজকে আমি বাড়িতে এসেছি, ও বাড়িরই রয়েছে। তাহলে তোমার ফোনে, তোমার কি ফোনের ওয়াইফ ফোনের থেকে? না, ফোন থেকে না, এটা আমার জিও ফাইবার। ও জিও ফাইবার তাহলে। ও না, ওইভাবে করা যাবে আই গেস। ডাইরেক্ট সে মানে ফোনে যদি নেওয়া হয়, না উল্টো হয় না। কি বলছো, ফোন থেকে এবার ইয়েতে? ফোনে নিয়ে তারপরে ইউএসবি গুঁজে দিয়ে ডাইরেক্ট ল্যান কানেকশন হয়ে যায়। কিন্তু ওটা আচ্ছা। অপোজিটটা মানে জানি না হয় কি না, ওটা মানে পিসি থেকে ফোনে করা যায়। এবারে ডাইরেক্ট ডাইরেক্ট ওয়াইফাই কানেকশন বলে একটা থাকে, দেখবে তুমি যখন ওই ইউএসবিটাকে ফোনের সাথে কানেক্ট করবে ল্যাপটপটাকে, তখন একটা ডাইরেক্ট ওয়াইফাই কানেকশন বলে একটা অপশন দেয়। তো ওইটা দিয়ে হলেও আচ্ছা, হতে পারে, যাই শিওর হোক, না। আমাকে এবার দেখতে হবে, টাইম নিয়ে। যাই হোক, আমি তোমাকে ওটা নেক্সট ইয়েতে আমি ইয়ে করে দেবো। উম, মানে একদম লিখে দেখিয়ে দেবো, আমি ঠিক মানে আছে। মুখে বলছি, ঠিক আছে? তুমি শোনো। নেগেটিভ এনার্জি স্টেট, তাই তো? এই ব্যাপারটা এসছিল। আচ্ছা, তার আগে অবধি একটু দেখি যে নেগেটিভ এনার্জি স্টেট আমাদের যেটা এসছিল, কোথা থেকে এসছিল? প্লেন ওয়েভ সলিউশন, তাই তো? প্লেন ওয়েভ সলিউশন হ্যাঁ, যখন করলাম ডিরাক ইকুয়েশন থেকে, তখন আলটিমেটলি এনার্জির একটা এক্সপ্রেশন এলো। এনার্জি এক্সপ্রেশন মানে ইকুয়েশনটা ছিল অ্যাকচুয়ালি ই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সেখান থেকে আমরা এনার্জি আইগেন ভ্যালু যেটা পেলাম ডিরাক ইকুয়েশনে, সেটা হলো ই ইকুয়াল টু প্লাস মাইনাস সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে দেখা গেল যে ইটা বোথ হতে পারে, একটা পজিটিভ এনার্জি মানে একটা পজিটিভ ভ্যালু হতে পারে ই এর, আর একটা নেগেটিভ ভ্যালু হতে পারে ই। এই দুটো যখন দেখা গেল, তার মানে একটা তাহলে পজিটিভ একটা ভ্যালু থাকবে, একটা নেগেটিভ এনার্জি স্টেট, মানে একটা পজিটিভ এনার্জি স্টেট থাকবে, একটা নেগেটিভ এনার্জি স্টেট থাকবে, ব্যাস। এই জিনিসটা অবধি হলো। এরপর ধরো একটা স্টেট আছে ই মাইনাস, ই মাইনাসটাকে নেগেটিভ দিয়ে নেগেটিভ এনার্জি স্টেট বলছি, যেটার ভ্যালু হচ্ছে মাইনাস এম জিরো সি স্কোয়ার। ফার্স্টে আমরা নন নন রিলেটিভিস্টিক কেসটা দেখছি কি করা যায়। নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ভিটা মানে প্রচুর কম সি এর থেকে, তার মানে প্রায় জিরো, ভি টেন্স টু জিরো যদি ধরি, তাহলে আমার লিনিয়ার মোমেন্টাম পি সেটা টেন্স টু জিরো হয়ে যায়, তাই তো?
হ্যালো। হ্যাঁ, বেশ, এবার p টেন্স টু যখন 0 হবে তাহলে আমার e এর এক্সপ্রেশনটা দেখো সি স্কোয়ার পি স্কোয়ার ওই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার আলটিমেটলি ই পড়ে থাকছে প্লাস অর মাইনাস m0 সি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে ই প্লাসটাকে বলছি প্লাস m0 সি স্কোয়ার, ই মাইনাসটাকে বলছি মাইনাস m0 সি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে দুটো স্টেটের মধ্যে একটা এনার্জি গ্যাপ থাকছে, মানে দুটো এনার্জি লেভেলের মধ্যে একটা এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ থাকছে। সেই ব্যান্ড গ্যাপটা কত? ডেল্টা ই ইকুয়ালস টু কত? 2m0 সি স্কোয়ার, m0 সি স্কোয়ার মাইনাস অফ মাইনাস m0 সি স্কোয়ার, 2m0 সি স্কোয়ার গ্যাপ থাকছে। এই যেটা এবার রাখো এই তাহলে গ্যাপটা একটুখানি, এই মাইনাস টু এম জিরো ধরো সিক্স স্কোয়ার ব্যাপারটা। হ্যাঁ দুটো স্টেট রয়েছে, তোমার পি যখন টেন্স টু 0 হয়ে যাচ্ছে, ই এর ভ্যালু কি হচ্ছে? প্লাস অর মাইনাস m0 সি স্কোয়ার। তাহলে একটা হচ্ছে পজিটিভ এনার্জি স্টেট যেটা হচ্ছে ই প্লাস, সেটা হচ্ছে প্লাস m0 সি স্কোয়ার। একটা হচ্ছে নেগেটিভ এনার্জি স্টেট, সেটা হচ্ছে ই মাইনাস দিয়ে যদি লিখি তাহলে সেটা হচ্ছে মাইনাস m0 সি স্কোয়ার। তাহলে দুটো এনার্জি লেভেল কিন্তু তৈরি হচ্ছে ই প্লাস ই মাইনাস। তাহলে এই দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ একটা থাকছে, সেই এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ যাই বলো সেটা ডেল্টা ই দিয়ে যদি করি, ই প্লাস মাইনাস ই মাইনাস মানে m0 সি স্কোয়ার মাইনাস অফ মাইনাস m0 সি স্কোয়ার, তাহলে হচ্ছে 2m0 সি স্কোয়ার। এখানে একটা এনার্জি গ্যাপ হচ্ছে 2m0 সি স্কোয়ার। এবার ধরি একটা পার্টিকেল, ধরি ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনটা রেস্টে আছে, ঠিক আছে? তাহলে এই রেস্টে থাকাকালীন যেটা দেখা গেছে এই ডেল ই মানে এই এনার্জি গ্যাপটা টু দি পাওয়ার মানে তোমার মোটামুটি 1 MeV মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়, ঠিক আছে? মানে খুব যে কম সেটা না, বরং ভালো রকমের একটা এনার্জি গ্যাপ কিন্তু দেখা দিচ্ছে। এইবার ধরো আমরা আস্তে আস্তে রিলেটিভিস্টিক কেসে আসছি। রিলেটিভিস্টিক কেসে যখন আমরা কনসিডার করব তখন আস্তে আস্তে কি হচ্ছে, পিটা ইনক্রিজ করছে। পিটা এতক্ষণ 0 ছিল, এবার রিলেটিভিস্টিকের ক্ষেত্রে পিটা আমার বাড়ছে। পি বাড়লে তাহলে ই প্লাস এর এক্সপ্রেশনে পিটা ইনক্লুড হচ্ছে, মানে m0 সি স্কোয়ার তো ছিল, আরো বাড়ছে, মানে পিটা বাড়ছে মানে ওখান থেকে ভ্যালুটা অ্যাড হচ্ছে কিছুটা প্লাস, মানে m0 সি স্কোয়ারের থেকেও প্লাস ভ্যালুটা অ্যাড হচ্ছে। মানে আর কিছুই না, ই প্লাসটা যে লেভেলে ছিল m0 সি স্কোয়ার লেভেলে, রিলেটিভিস্টিক কেস কনসিডার করলে পিটা যখন ইনক্লুড করছি তখন ওটা আরো হায়ার লেভেলে যাওয়ার কথা ভ্যালু ওয়াইজ। হ্যাঁ, বেশ, সেরকম ভাবে ই মাইনাস যেটা সেটা আরো লোয়ার লেভেলে যাওয়ার কথা ভ্যালু ওয়াইজ। লোয়ার লেভেলে বলতে ইন দ্য সেন্স মানে মাইনাসটা ইনক্রিজ হচ্ছে, মানে মাইনাস ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে, মানে মাইনাস ধরো 5 ছিল সেখান থেকে -10 হচ্ছে, মানে আরো লোয়ারে যাচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে লেভেলটা ই হ্যাঁ, আমার তো প্লাস ওটা মাইনাসে রয়েছে, তাহলে ওই টোটাল কোয়ান্টিটিটা বাড়তে থাকলে ওটা না কমতে থাকবে নেটে। একদম একদম একদম। তার মানে যেতে 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 মানে এই পিটা ইনক্লুড করার পর আস্তে 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 কিন্তু ই প্লাসটা বাড়তে 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 ওটা প্লাস ইনফিনিটি চলে যেতে পারছে। আবার ই মাইনাসটা ওটাও কমতে 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 নিচে যেতে যেতে মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে। এবার ই মাইনাসটা যখন মাইনাস ইনফিনিটিতে চলে যাচ্ছে তখন সেটা কিন্তু আনবাউন্ড স্টেট হয়ে যাচ্ছে। ফ্রম বিলো নিচে থেকে কিন্তু আনবাউন্ড স্টেট হয়ে যাচ্ছে। কিরকম আনবাউন্ড স্টেট হয়ে যাচ্ছে? দেখো দেখো আমরা যেটা জানি, যে কোনো জিনিস, এটা একটা ইউনিভার্সাল ল, যে কোনো জিনিস লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটে থাকতে চায়, তাই তো? যে কোনো আমরা সারাদিন শুয়ে থাকতে পছন্দ করি, কারণ শুয়ে থাকাটা হচ্ছে আমাদের লোয়েস্ট এনার্জি স্টেট। একটা বলকে যদি আমি আকাশে ছেড়ে দিই ও মাটিতে এসে পড়বে, মাটিতে এসে পড়লো মানে ও লোয়েস্ট এনার্জি স্টেটে গেল, ঠিক আছে? তো সেই রকম ভাবেই ধরো একটা পার্টিকেল আছে, সে চাইবে লোয়েস্ট এনার্জি স্টেটে থাকতে, ঠিক আছে? লোয়েস্ট এনার্জি স্টেটে যখন ও থাকতে চেষ্টা করবে তো লোয়েস্ট এনার্জি স্টেট তো এখানে আমাদের মাইনাস ইনফিনিটি, তাই না? তাই তো হচ্ছে, পিটা হ্যাঁ, বাড়তে 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 এত নিচেই চলে যাচ্ছে যে মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো লোয়েস্ট এনার্জি স্টেট যখন মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে তার মানে ও সবসময় চেষ্টা করবে মাইনাস ইনফিনিটিতে চলে যেতে। এবার এই জিনিসটা যখনই হবে, মাইনাস ইনফিনিটিতে যাওয়া মানে কি, এটা তো কোনো বাস্তবসম্মত নয়, তাই না? মানে যে কোনো সিস্টেম তাহলে কোলাপস করে যাচ্ছে। ওকে একটা মিনিমাম একটা ডেফিনিট ভ্যালুতে এসে থাকতে হবে, থামতে হবে তার এনার্জিটা।
তবে একটা পার্টিকেল বা একটা যে কোনো কিছু আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো কিছু এক্সিস্ট করবে, তাই তো? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ, এইখানে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, হ্যাঁ। আমরা এনার্জির কনসেপ্ট দিচ্ছি নর্মালি, যে একটা এমন জিনিস যেটা যেটা কোনো ডিস্ট্রাকশন হয় না, কোনো ক্রিয়েশন হয় না, একটা একটাতে কনভার্ট হয়, ওইভাবে চলছে, যাই হোক। এবার আমি বলছি নেগেটিভ এনার্জি, আমি এনার্জির ওইভাবে একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পেলাম, তাই নেগেটিভ এনার্জির ক্ষেত্রে আমি সিগনিফিকেন্সটা কিভাবে নেব, ফিজিক্যাল সিগনিফিকেন্স? আসলে হ্যাঁ, ওই নেগেটিভ এনার্জিটাতেই আসছি আস্তে আস্তে, ঠিক আছে, বলছি। এইবার যখন এই যে আনবাউন্ড স্টেট একটা তৈরি হচ্ছে, তো সেটা ফিজিক্যালি অবশ্যই জাস্টিফাইড নয়। তাহলে এখানে আমাদের দুটো রেমেডি হতে পারে, দুটো জিনিস আমরা মানে চেষ্টা করতে পারি জিনিসিফাই করার জন্য। কি হতে পারে? একটা হচ্ছে আমরা নেগেটিভ এনার্জিটাকে ধরবই না, নেগেটিভ এনার্জিটাকে আমরা কনসিডারই করবো না, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান মিটে যায়। ঠিক আছে, এবার এইখানে একটা অসুবিধা আছে। কি রকম? ধরি একটা টোটাল সিস্টেম, একটা এন্টার সিস্টেম, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। এবার কোয়ান্টাম মেকানিক্সে কি হয়, যে কোনো স্টেট সেগুলো হিলবার্ট স্পেসে ডিফাইন হয়। ঠিক আছে, এই স্টেট গুলো থেকে ওই সিস্টেমটা যে কোনো রকমের ইনফরমেশন তুমি বার করতে পারো। ঠিক আছে, যেগুলোকে বলা হচ্ছে বেসিস। বেসিস থেকে যে কোনো রকমের ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন বার করা যায়। এইবার যদি আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল একটা সিস্টেমকে হিলবার্ট স্পেসে ডিফাইন করতে হয়, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই বেসিসটাকে জানতে হবে, কারণ বেসিসটা দিয়েই ওই সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা জাস্ট পজিটিভ এনার্জি স্টেটটাকে কনসিডার করি, তাহলে মানে কি হবে, মানে ম্যাথমেটিক্যাল যখন আমরা ইয়েটা করব, মানে ম্যাথমেটিক্যাল যখন আমরা ম্যাথমেটিক্যাল স্টেপ ওয়াইজ আসবো, তখন প্রত্যেকটা স্টেট লিনিয়ারলি মানে বেসিস যেগুলো, প্রত্যেকটা স্টেট যেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেইগুলো বেসিস হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে ওই মানে স্টেপ ওয়াইজ যেতে যেতেই আমরা দেখব যে নেগেটিভ এনার্জিটাও চলে আসছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে। মানে আমি জাস্ট এটা বলছি যে আমরা যদি চাইও যে নেগেটিভ এনার্জি স্টেটটাকে বাদ দিতে, কিন্তু অটোমেটিক্যালি আমরা পজিটিভ এনার্জি স্টেটে ক্যালকুলেশন করতে 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 করতেও একটা জায়গায় এসে এমন হবে যে নেগেটিভ এনার্জি স্টেটের কনসেপ্টটা আমাকে আনতেই হবে, নেগেটিভ এনার্জি স্টেটটা মানে আসছে। ফিজিক্যাল সিগনিফিকেন্সের জন্য আমি যদি, যেহেতু নেগেটিভ এনার্জি হতে পারে না আমরা সাধারণত মনে করি, হ্যাঁ, হ্যাঁ, আমরা ওটা যদি হ্যাঁ, বাদ দিয়েও দিই, বাট ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এক্সপ্রেস করতে গেলে আমরা দেখছি ওটা চলে আসছে ঠিক ঘুরে ফিরে। ওটা চলে আসছে, ওটা একদম অবভিয়াস, ওটা আসবেই। এই কারণে আমরা নেগেটিভ এনার্জি স্টেটটাকে, তার মানে আমরা যেটা ভেবছিলাম রেমেডি, যে পজিটিভ স্টেটটাকে আমরা খালি ধরে আমরা এগোবো, কিন্তু সেটা আমরা পারছি না। আরেকটা কি হতে পারে, আরেকটা রেমেডি একটা হতে পারে যে একটা স্লাইট পার্টারবেশন যদি আমরা কনসিডার করি, সেইটা হতে পারে যে একটা পার্টিকেল সে লোয়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে একটা পার্টারবেশন দিয়ে একটা লোয়ার এনার্জি স্টেটে যাচ্ছে এবং যেতে 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 মাইনাস ইনফিনিটিতে সে যেতে পারে। এরকম ভাবে আমরা ধরতে পারি জিনিসটা, যে এরকম হতে পারে, মানে নর্মালি মাইনাস এনার্জি স্টেটে আছে, নেগেটিভ এনার্জি স্টেটে আছে, সেইটা না ধরে যে আমরা পজিটিভ এনার্জি স্টেটেই ছিল, কিন্তু আমরা পার্টারবেশন দিয়ে তখন দেখা যাচ্ছে যে নেগেটিভ এনার্জি স্টেট হয়ে যাচ্ছে, এরকম একটা ধরতে পারি। এইবার ডিরাক একটা নেগেটিভ এনার্জি স্টেটের থিওরি দিল, সেটাকে ডিরাক হোল থিওরিও বলা যায়। কিরকম ডিরাক বললো, খুব ভালো আইডিয়া দিল, যেটা দিয়ে মানে একদম পুরো যে সমস্যাটা যেটা ছিল সেইটা মোটামুটি একটা ভালো রকমের সমাধান হয়ে গেল। কিরকম? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল মনে আছে? হ্যাঁ, দুটো পার্টিকেলের সবকটা কোয়ান্টাম নাম্বার এক হবে না, হ্যাঁ, ঠিক বলেছো, সবকটা কোয়ান্টাম নাম্বার এক, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনটে হতে পারে, আর একটা ডিফারেন্ট হতেই হবে। একটা ডিফারেন্ট হতেই হবে। তো মোটামুটি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল যেটা, সেই মানে ওইখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে ডিরাক একটা জিনিস অ্যাসিউম করলো, যেটা হচ্ছে খুব সুন্দর, এটা অ্যাসাম্পশনটা খুবই সুন্দর, এবং মানে এটা বেশ
ফিলোসফিক্যাল টাইপ, ঠিক আছে। ফিজিক্স আর ফিলোসফির বেশ ভালো রকমের মিল আছে, এই জন্য পুরোনো পুরোনো ফিজিসিস্টরা অনেকে ফিলোসফি মানে ফিলোসফি নিয়ে অনেক কালচার আর কি করতো, ফিলোসফারও ছিল। যাই হোক, আহ, ও বলছে যে মানে ও অ্যাজিউম করলো যে যে গ্রাউন্ড স্টেট যেটা সেইটা টোটালি এমটি নয়। মানে আমি বলতে চাইছি যে আহ, মানে কি বলবো, মানে গ্রাউন্ড স্টেটের যে মানে নিচের যে এনার্জি লেভেল গুলো হতে পারে, ও সেগুলোকে মানে খালি ধরলো না। ও বললো ওইগুলো টোটালি ফিল্ড, ঠিক আছে, মানে টোটালি ওগুলো পরিপূর্ণ। মানে দেখো প্রবলেমটা কি হচ্ছিল, প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছিল যে আমাদের এইখানে ম্যাথামেটিক্স করে যেটা আসছিল যে মাইনাস ইনফিনিটি একটা এনার্জি লেভেল চলে আসছিল, মানে নেগেটিভ থেকে ও ইনফিনিটি নেগেটিভ এনার্জি স্টেটে যেতে পারে। তার মানে একটা পার্টিকেল যদি ও একদম লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটে থাকতে চায়, তাহলে ও ভাঙতে 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 এনার্জি দিতে 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 ও চাইবে মাইনাস ইনফিনিটি স্টেটে যেতে, তাই তো? এইটা আমাদের হাইপোথেটিক্যালি আসছে জিনিসটা, হ্যাঁ কিন্তু সেইটা পসিবল না। তাহলে তো মানে আমরা থাকতামই না, যে কোনো পার্টিকেল কোনো কিছুই এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতো না, তো সবই তো কোলাপস করে যেত মাইনাস নেগেটিভ এনার্জি। তো একটা জায়গায় গিয়ে তো ও মানে ভাঙতে 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 একটা লোয়েস্ট এনার্জি স্টেটে গিয়ে তো ও স্থির হয়ে যাচ্ছে, তবেই তো আমরা এক্সিস্ট করছি, আমাদের চারিপাশে জিনিসপত্রগুলো এক্সিস্ট করছে, অ্যাটম এক্সিস্ট করছে, যে একটা জায়গায় গিয়ে ওকে থামতে হচ্ছে, তারপরও আর লোয়েস্ট এনার্জি স্টেটে যেতে পারছে না, তো ওর পক্ষে ওটাই লোয়েস্ট এনার্জি স্টেট, যে জায়গায় গিয়েও থামছে। তারপরে অন্য কিছু এসে সেই জিনিসটাকে বাধা দিচ্ছে, আর এনার্জিও বের করতে পারছে না, ও ওইটাই ওর লোয়েস্ট এনার্জি। এইটা হলো আসল কথাটা। এই জায়গাটাতেই কনফ্লিক্টটা হচ্ছে, অসুবিধাটা হচ্ছে যে বাস্তবের সাথে মিলছে না, একটা জায়গায় এসে থামতে হবে। তো ডিরাক কল্পনা করলো ওই যে যে একটা জায়গায় এসে থামবে, মানে গ্রাউন্ড স্টেট যেটা, ওর নিচের সমস্ত স্টেট গুলো যাচ্ছে না কেন। ডিরাক তখন উত্তর দিল, যাচ্ছে না তার কারণ আমরা ধরে নিই যে ওই যে নিচের ওই গ্রাউন্ড স্টেটের নিচের এনার্জি স্টেট গুলো, ওইগুলো সব কিন্তু খালি নয়। আর খালি হলে তো যেতে পারতো, ওগুলোকে আমরা যাচ্ছে না তার মানে ধরে নিই ওইগুলো ভর্তি আছে। যদি ভর্তি থাকে তবে তো আর যাবে না, তাই না? তাই তো বললে তুমি, পাউলি সাবস্টিটিউশন হ্যাঁ প্রিন্সিপালে তো তাই হ্যাঁ বললে যে হ্যাঁ তিনখানা মানে আমার কোয়ান্টাম নাম্বার গুলো সেম হবে। তো তার মানে আহ, ও যাচ্ছে না মানে ওই জায়গাটা ফুল আছে, কোনোভাবে একটা ফুল আছে ওই জায়গাটা, ওই মানে নিচের এনার্জি স্টেট গুলো কি দিয়ে ফিল্ড আছে, মাইনাস মানে তোমার নেগেটিভ এনার্জি স্টেটের পার্টিকেল, নেগেটিভ এনার্জি পার্টিকেল দিয়ে ফিল আছে। বুঝতে পেরেছো কথাটা কিরকম? ও মানে বেশ চালাকি করে ব্যাপারটা করলো কেমন ভাবে। ও বললো হ্যাঁ ওইগুলো খালি নেই, ওইগুলো ফিল্ড আছে, ওই জন্য একটা পার্টিকেল ওই এনার্জি স্টেটে যেতে পারছে না, কিন্তু কি দিয়ে ফিল আছে, নেগেটিভ এনার্জি পার্টিকেল। এবং ওইখানে নাম্বার অফ মানে পার্টিকেল হচ্ছে ইনফাইনাইট। ওই স্বাভাবিকভাবে নেগেটিভ এনার্জি স্টেটটা ইনফাইনাইট, মাইনাস ইনফিনিটিতে আছে, তো নাম্বার অফ পার্টিকেল ওখানে ইনফাইনাইট আছে। নাম্বার অফ পার্টিকেল যখন ইনফাইনাইট, সেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ইনফাইনাইট। সবসময় মনে রাখবে যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম ইনফাইনাইট, একটা হ্যাঁ সেটা মানে ফিল্ড চলে আসে, ফিল্ড থিওরি, ওকে ঠিক আছে। একটা এফ আই কোশ্চেন এল ফিল্ড, এখানে হ্যাঁ বল। আমার কি বলে ইলেকট্রনের একটা মাস রয়েছে, তাহলে ওর অ্যান্টি হুম পার্টিকেলের একটা মাস থাকবে, হয়তো ইকুয়াল, যাই না পুরোপুরি। তাহলে হুম 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 আমার অ্যাটমের মাস তাহলে চেঞ্জ হয়ে যাওয়া উচিত নেই হাইপোথিসিসটা আসার পরে? অ্যাটমের মাস চেঞ্জ হয়ে যাওয়া উচিত কেন, মাস তো সেম। আমি তো একটা অ্যাটমের একটা মানে আমি শুধু নিউক্লিয়াসটা বলছি না, পুরোটা বলছি। তো হ্যাঁ আমি একটা ইলেকট্রন। আমি ইলেকট্রন আর প্রোটন নিউট্রন বা শুধু নিউক্লিয়াসে যা যা রয়েছে সব কটাকে নিয়ে আগে হ্যাঁ একটা মাস আমি দিতাম। এবারে হ্যাঁ বলছি যে আমার এর মধ্যে আগে ওই ক্যালকুলেশনটাও ঠিকঠাক ছিল, যে সবকটা যোগ করে আমি দেখতে পাচ্ছি এটা আমার আসছে, ডান। অবশ্যই। এবার আমি বলছি যে ওর মধ্যে আরো পার্টিকেলস রয়েছে, তাহলে যদি আমি ওই আগের যোগফলটাকে সেম রাখতে চাই, তাহলে আমার না আমি যে আগে ইলেকট্রন প্রোটনের যে মাসটা ধরেছিলাম সেটা ইদার আমি ভুল ধরেছিলাম, বা এটা যেটা নিয়েছিলাম সেটা তোমার জিরো হওয়া উচিত, এরকম দাঁড়াচ্ছে না, কারণ আমাকে তো নেট মাসটা ইকুয়াল রাখতে হবে, ওটা আনচেঞ্জ। আর তার নেট মানে ওটা মাস বেড়ে আছে। যাবে, তার মানে ওটা বেড়ে যাবে। হুম হুম হুম
আচ্ছা, তুমি বলতে চাইছো যে আমরা একটা অ্যাটম যদি কনসিডার করি, সেখানে একটা ইলেকট্রন আর একটা প্রোটন যদি আছে, ঠিক আছে, ধরে নিলাম। হ্যাঁ, সিম্পলেস্ট এইবার মডেল। তাদের যে অ্যান্টি পার্টিকেল, যে ইলেকট্রনের একটা অ্যান্টি পার্টিকেল আর প্রোটনের একটা অ্যান্টি পার্টিকেল আছে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। এবার তুমি বলছো যে আগে তো আমরা জানতাম যে হ্যাঁ, একটা ইলেকট্রনের মাস প্লাস একটা প্রোটনের মাস মিলে একটা ওই অ্যাটমটার মাস হবে। এবার যখন অ্যান্টি পার্টিকেল গুলোরও একটা মাস থাকা দরকার, সেটা বলছো তো। এবার সেই হ্যাঁ, মাসগুলো যদি এখন কনসিডার করি, তাহলে টোটাল মাসটা বেড়ে যাচ্ছে, এইটা বলছো তো। হ্যাঁ। বেশ, এটা এই জিনিসটা আসছি আমি আস্তে আস্তে, জিনিসটা তুমি ভালো করে মানে ওই কোশ্চেনটা ভালোই করেছো, আমি বলছি আস্তে আস্তে। মানে নেগেটিভ এনার্জি মানে ব্যাপারটা মানে পুরোটা বুঝে নাও, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো এইবার আমি সেকেন্ড পয়েন্টটা বলছি। সেকেন্ড পয়েন্টটা বললেই তোমার উত্তরটা মোটামুটি ভাবে তুমি পেয়ে যাবে। কি বললাম লাস্টে আমি, যে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, এবং ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল থাকলে ইনফাইনাইট নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, দ্যাট মিনস দিস ইজ আ ফিল্ড। তো এখান থেকে মোটামুটি একটা ফিল্ড থিওরি আসে। বেশ, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ওই যে পার্টিকেল গুলো যেগুলো নেগেটিভ এনার্জি স্টেটে রয়েছে, সেগুলো হচ্ছে নন অবজারভেবল। এবার তোমার উত্তরটা পেলে, নন অবজারভেবল মানে ওগুলোকে আমরা কোনোভাবেই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ওগুলোর মেজার করতে পারবো। এবার কোয়েশ্চেন কেন? আর এটা এরকম হয়ে গেল না যে আমি মিলাতে পারছি না বলে আমি বলে দিলাম ওটা নন অবজারভেবল। একদম, সেইটা এইখানে ডিরাক বেশ ভালো রকমের চালাকি করে জিনিসগুলো ঢুকিয়েছে, কিন্তু কিন্তু নেগেটিভ এনার্জি স্টেটের ইয়েটা ব্যাখ্যা করেছে, এবং সেটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে সব ফিজিক্যাল আমার যে জিনিসগুলো রয়েছে তার সাথে মিলে যাচ্ছে। মানে এটা বলা যায় যে থিওরিটা পুরোপুরি ঠিক না, এখনো কিছু ইয়ে রয়েছে। পুরোপুরি ঠিক না সেটা বলা ভুল, এটা তো একটা মানে থিওরি, একটা হাইপোথেটিক্যাল থিওরি। আসলে যে কি হচ্ছে সেটা আমরা তো জানি না, তাই না? সে এটাকে এক্সপ্লেন করার জন্য একটা ব্যাখ্যা করেছে, এবং সে হোল এই ব্যাপারটা এনেছে। আমি আস্তে আস্তে আসছি, এবং দেখা যাচ্ছে যে পরে ইলেকট্রিসিটির যে কোনো ব্যাপার বা যে কোনো আমরা যেখানে ইলেকট্রন হোলের ব্যাপার আসছে, সেইগুলো সেগুলো আসছে মানে ঠিকঠাক ভাবে ইয়ে হয়ে যাচ্ছে, ওই জন্য এই জিনিসটা অ্যাকসেপ্টেড হচ্ছে, না হলে তো অ্যাকসেপ্টেড হতো না, তাই না? এবার আমি বলছি, ধরো এগুলো নন অবজারভেবল, ঠিক আছে, পার্টিকেল গুলো মানে ওগুলোকে আমরা কোনোভাবেই মেজার করতে পারি, কিন্তু হ্যাঁ, এমন কিছু মানে জিনিসগুলো রয়েছে যার জন্য ওইখানে ওই এনার্জি সেটে আর আমাদের অরিজিনাল পার্টিকেলের এনার্জিটা আর যেতে পারছে। আচ্ছা, এখানে একটা বিশেষভাবে উল্লেখ্য যেটা হচ্ছে এই যে এই অ্যাসাম্পশনস গুলো কিন্তু বোসনিক সিস্টেমের ক্ষেত্রে নন অ্যাপ্লিকেবল, ঠিক আছে, জাস্ট আমরা ফার্মিওনিক সিস্টেমের জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারব। এইবার 3 নম্বর পয়েন্টে আমি যদি আসি, নেগেটিভ এনার্জি স্টেটের পার্টিকেল গুলো তো নন অবজারভেবল, কিন্তু পজিটিভ এনার্জি স্টেটের পার্টিকেল অবজারভেবল, ওগুলোকে আমরা মেজার করতে পারি। এইবার ধরো যখন একটা পার্টিকেল নেগেটিভ এনার্জি স্টেটে ছিল, সেইটাকে আমরা খানিকটা এনার্জি দিলাম, এনার্জি দিয়ে ওকে পজিটিভ এনার্জি স্টেটে তুলে দিলাম। তাহলে ওই নেগেটিভ এনার্জি স্টেট থেকে যে পার্টিকেলটা বেরিয়ে পজিটিভ এনার্জি স্টেটে গেল, ওই নেগেটিভ এনার্জি স্টেটে ওই জায়গাটা কি পড়ে থাকে? একটা হোল থাকবে। হ্যাঁ, ওইখানে একটা হোল স্টেট তৈরি হলো, ঠিক আছে, ওইখানে একটা হোল স্টেট তৈরি হলো, ওই এমটি স্টেটটা, সেইটা কেমন বিহেভ করছে? ওই হোলটা ইজ বিহেভিং লাইক এক্স্যাক্টলি as the particle of opposite quantum. তার মানে ইলেকট্রনের মতন বিহেভ করবে যদি পজিট্রনটা আসে। অবশ্যই ইলেকট্রনের মতোই বিহেভ করবে, জাস্ট ওর কোয়ান্টাম নাম্বার গুলো অপোজিট যদি আমরা একটা ইলেকট্রন এইখানে আমরা যেরকম ইলেকট্রনিক্স এ দেখেছিলাম, হোল বলতে আমরা পজিটিভ কে বোঝাতাম, এখানে হোল বলতে নেগেটিভ কে বোঝাচ্ছে না, ইলেকট্রনের তো ইটসেলফ নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে বলছি হোলটা ইলেকট্রনের মতন বিহেভ করছে, ইলেকট্রনের মতো, বাট এক্স্যাক্টলি অপোজিট অ্যাজ আ পার্টিকেল অফ অপোজিট কোয়ান্টাম নাম্বার, মানে কোয়ান্টাম নাম্বার গুলো অপোজিট হবে এবং চার্জও অবশ্যই অপোজিট হবে।
ঠিক আছে, চার্জটা অপোজিট হবে অবশ্যই, মাস কিন্তু মানে নেগেটিভ হবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে। চার্জটা অপোজিট হচ্ছে, ঠিক আছে, একদম সেম। ওই হোলটা এই হোল সেম, একই জিনিস মোটামুটি। যদি আমরা আমি বলছি ইলেকট্রন এখানে আপাতত তো মানে হোল মানে একটা পার্টিকেল ধরেছে, সেটা চলে যাচ্ছে বলে ওই জায়গাটা এমটি সেটাকে হোল ধরেছে। তো আমরা ইলেকট্রনের ক্ষেত্রেও যদি দেখি যে একটা ওই যে হোলটা তৈরি হলো ওটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ ইলেকট্রনের মতো বিহেভ করছে, যাকে আমরা পজিট্রন নাম দিয়েছি। যখনই একটা তার মানে মানে যখনই একটা সিস্টেম মাইনাস এনার্জি থেকে প্লাস এনার্জিতে যাবে, পজিটিভ এনার্জিতে যাবে, তাহলে ও কি তৈরি করছে, একটা ইলেকট্রন তো আছেই, প্লাস একটা হোলও তৈরি হচ্ছে, মানে একটা পেয়ার অফ ইলেকট্রন অ্যান্ড হোল তৈরি, তাই তো? মানে একটা হ্যাঁ, পেয়ার অফ এবার পার্টিকেল। আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ আমার যে বলো। জিনিসটা আসলো নেগেটিভ এনার্জি স্টেট থেকে পজিটিভ এনার্জি স্টেটে, ওটা একটা পজিট্রন না ইলেকট্রন? ওটা তো একটা ইলেকট্রন। নেগেটিভ এনার্জি স্টেটে তো পজিট্রন ছিল, তাহলে ইলেকট্রন কি করে আসলো? না, প্রথমে তো নেগেটিভ এনার্জি স্টেটে ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাকে তুলে ওপরে নিয়ে গেলাম বলেই ওই নেগেটিভ এনার্জি স্টেটটায় পজিট্রন তৈরি হলো। ওকে, মানে আমরা ফার্স্টে ধরছি হচ্ছে আমার নেগেটিভ এনার্জি স্টেটগুলোতে ইলেকট্রন রয়েছে, হ্যাঁ এবার আমি ওখান থেকে নিয়ে যাচ্ছি ইলেকট্রনগুলোকে নর্মাল পজিটিভ এনার্জি স্টেটে, দেন আমি টেস্ট করছি হচ্ছে ওর ফলে মানে দেখছি হচ্ছে ওর ফলে ওখানে যে পজিট্রনগুলো আসছে বা হোলগুলো আসছে। এখানে হোলগুলো আছে, ঠিক আছে, একদম। হুম। এবার যদি আমরা ইন জেনারেল ভাবি, একটা পার্টিকেল ছিল নেগেটিভ এনার্জি স্টেটে, সেই পার্টিকেলটাকে আমি পজিটিভ এনার্জি স্টেটে নিয়ে গেলাম, তাহলে নেগেটিভ এনার্জি স্টেটে কি পড়ে রইলো, একটা অ্যান্টি পার্টিকেল পড়ে রইলো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এই যে আমি নেগেটিভ এনার্জি স্টেটে পজিটিভ এনার্জি স্টেটে নিয়ে গেলাম, এই কাজটা করার জন্য একটা পার্টিকেল আর একটা অ্যান্টি পার্টিকেলের পেয়ার তৈরি হলো, এটা বলতে পারি আমরা। এই জিনিসটাকে হ্যাঁ, পেয়ার প্রোডাকশন বলা হয়। পেয়ার প্রোডাকশন আগে পড়েছো খুব সম্ভবত, পড়েছিলে? মোটামুটি খুব বিশাল কিছু আচ্ছা। মনে হয়। এবং এর উল্টোটা যদি হয়, সেইটা হবে পেয়ার অ্যানিহিলেশন। মানে ওই যে আমরা এই যে এইটা করলাম, একটা পেয়ার তৈরি হলো, এবার আমি ইলেকট্রনটা আবার ধরো চলে এলো গ্রাউন্ড মানে নেগেটিভ এনার্জি স্টেট, তাহলে ওই হোলটা আর ইলেকট্রনটা দুটোই আর কি মানে পেয়ারটা অ্যানিহিলেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এইটাই মোটামুটি তোমার নেগেটিভ এনার্জি স্টেটের আর কি ডিরেক্ট আর কি ব্যাখ্যা করলো। এবং যদি আরেকটু আমরা যাই যে একটা ওয়ান পার্টিকেলের সিস্টেমের ক্ষেত্রে ডিরাক আর কেজি ইকুয়েশন সেইটা কি হবে, যদি আমরা কেজি ইকুয়েশনটাকে একটা চার্জ পার্টিকেল, অবশ্যই সেটা ফার্মিয়ন নয়, বোসন চার্জ পার্টিকেল, অ্যান্ড এটা যদি আমরা অ্যাপ্লাই করি, আর যদি চার্জ পার্টিকেলটা মানে কিছু সাম ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায়, তাহলে দুটো জিনিস হতে পারে। দেখো, রিফ্লেকশন আর ট্রান্সমিশন। যদি আমরা অ্যাবজর্পশনটাকে বাদ দিই, মানে কোনো অ্যাবজর্ব হচ্ছে না, হয় রিফ্লেকশন হচ্ছে নয় ট্রান্সমিশন হচ্ছে, এইটা জিনিসটা জেনে রাখো। যদি উইক ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায় তাহলে, আচ্ছা আরেকটা জিনিস, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি, এই দুটোর প্লাস সবসময় 1 হয়, ঠিক আছে, এই দুটোর সাম সবসময় 1। হ্যাঁ জানি, এটা জানি। হ্যাঁ, যদি উইক ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায় তাহলে রিফ্লেকশনটা কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে। না সরি সরি, আমি ভুল বললাম। যদি উইক ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায়, রিফ্লেকশন আর ট্রান্সমিশন এই দুটো কিন্তু খুব ছোট হবে, মানে 1 এর থেকে ছোট হবে, 0 থেকে অবশ্যই পজিটিভ, কিন্তু 1 এর থেকে ছোট হবে, ঠিক আছে। কিন্তু এদের প্লাস 1 হবে, এই এই প্লাস 1 এইটা মানে সবসময় সত্যি। যখন মডারেট ইন্টারাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে যদি তখন দুটো কিন্তু, ওয়ানের থেকে ছোট, ওকে দুটো ওয়ানের থেকে ছোট, হ্যাঁ বুঝলাম হ্যাঁ বুঝলাম, মানে ঠিক আছে। একটা পয়েন্ট হ্যাঁ, ফাইভ দুটোর একটা যোগফল তাহলে ওয়ান পয়েন্ট, হতেই পারে। হ্যাঁ। আচ্ছা, একটা যদি মডারেট ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায় তাহলে রিফ্লেকশনটা প্রায় 1 হবে, মানে ওখানে রিফ্লেকশনই হবে, ট্রান্সমিশন প্রায় 0, ঠিক আছে। আর যদি স্ট্রং ইন্টারাকশনের মধ্যে দিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সমিশনটা হচ্ছে পজিটিভ, পজিটিভ, হ্যাঁ মানে 0 থেকে বেশি ট্রান্সমিশন, কিন্তু রিফ্লেকশনটা এখানে নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে।
রিফ্লেকশনটা এখানে 0 থেকে কিছু কম। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নেগেটিভ বলতে ওর ফিজিক্যাল মিনিং কি হবে? ওর ফিজিক্যাল মিনিংটা এখানে কি বোঝাচ্ছে? নেগেটিভ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ রিফ্লেকশন। তো নেগেটিভ রিফ্লেকশনটাকে কিভাবে আমরা যদি এক্সপ্লেন করতে চাই, কিভাবে করব? অ্যাবজর্পশন হওয়া উচিত। না, অ্যাবজর্পশন ঠিক না, আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে একটা চার্জ পার্টিকেল, ঠিক আছে, যেটা একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল নয়, ওটা একটা মানে মানে মাল্টিপল একটা পার্টিকেল রয়েছে, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি মেনি পার্টিকেল সিস্টেমের কনসেপ্টটা চলে আসছে, এখান থেকেই আসে মেনি পার্টিকেল সিস্টেমের কনসেপ্টটা। একটা সিঙ্গেল পার্টিকেল হলে তো জাস্ট সেটার চার্জ পজিটিভ হতেই হবে, মানে একটাই চার্জ হবে, হয় পজিটিভ হয় নেগেটিভ। যখন মেনি পার্টিকেল, আমরা ওই পার্টিকেলটাকে ধরছি যে অনেকগুলো চার্জ পার্টিকেলের সমষ্টি, ঠিক আছে। কিছু চার্জ পার্টিকেল পজিটিভ চার্জ, কিছু চার্জ পার্টিকেল নেগেটিভ চার্জ রয়েছে। এবার এই নেগেটিভ চার্জ যখনই আসছে, স্বাভাবিকভাবে মানে যখন একটা মানে দুটো জিনিস পজিটিভ আর নেগেটিভ চলে আসছে, স্বাভাবিকভাবে ওই নেগেটিভ রিফ্লেকশনের ব্যাপারটা ওই নেগেটিভের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে গেল। এরকম জিনিস আমরা আগেও পড়েছি, এই কোয়ান্টাম পড়তে পড়তেই একটা জায়গায় খুব সম্ভবত পড়েছিলাম যে মেনি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে আমরা মেনি পার্টিকেল ধরে নিচ্ছি যে কিছুটা ওর হচ্ছে নেগেটিভ রয়েছে এবং তার সাথে নেগেটিভটা অ্যাসোসিয়েট। ওকে, আচ্ছা, নেক্সট দা এবার স্পিন যদি আসে, স্পিন অফ ডিরাক পার্টিকেল, স্পিন অফ ডিরাক পার্টিকেলে যদি আমরা আসি, আমরা ডিরাক ইকুয়েশনেই দেখতে পাচ্ছি যে স্পিন একটা কিন্তু মানে পার্ট থাকছে ডিরাক ইকুয়েশন। স্পিনের ব্যাপারটা বেশ সুন্দর, মানে এই জায়গাটা মানে স্পিনটা তো অ্যাকচুয়ালি ডিরাক ইকুয়েশন থেকেই এসছে, মানে কনসেপ্টটা খুব ভালো। যেটা হচ্ছে স্পিনের আরেকটা নাম আছে, বলতে পারবে? জানি না। স্পিনের নাম হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। ও, স্পিনের আরেকটা নাম ইন্ট্রিনসিক, মানে ও নিজে থেকেই ওর একটা কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, সেইটাকেই আমরা অ্যাকচুয়ালি স্পিন বলছি, ঠিক আছে। আসছি আস্তে আস্তে কিভাবে মানে কেন ওই ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম নামটা মানে জাস্টিফাই করতে, সেটা দেখতে পাবে। এটা জানতাম যে স্পিনকে ইন্ট্রিনসিক ডিগ্রিজ অফ ফ্রিডম হিসেবে ধরা হয়। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ওর জন্য ধরা হয়। এইটুকুনি পড়েছিলাম যে স্পিনকে ইন্ট্রিনসিক কি বলে ওটাকে ডিগ্রিজ অফ ফ্রিডম বলে ধরা হয়। এবার তাহলে এর জন্যই ধরা হয়। একদম, মানে স্পিনটা হচ্ছে একান্তই ওর মানে মানে নিজস্ব আর কি একটা ধর্ম পার্টিকেল, মানে ওই জন্যই ইন্ট্রিনসিক কথাটা আর কি আসছে। এলএস কাপলিং পড়েছিলাম আমরা, যে স্পিন আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা ওই দুটোর মধ্যে একটা কাপলিং হয়, সেইটাকে আমরা এলএস কাপলিং। এবং আমি জানি না মনে আছে কিনা এটা কেন হয়, কারণ স্পিনের ক্ষেত্রে মানে ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কিন্তু কোনো এনার্জি থাকে না, ঠিক আছে। এনার্জি যখনই থাকবে না, আমরা কিন্তু তাকে মানে বের করতে পারবো না, ফাইন্ড করতে পারবো। আমরা তো এনার্জি থাকলে তবেই সেটাকে আমরা ধরতে পারবো, মানে ফাইন্ড করতে খুঁজতে পারবো। তো সেইটাকে স্পিনটা বের করার জন্য ওকে অন্য একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার কিনা এনার্জি আছে তার সাথে কাপেল হতে হবে, তবে আমরা স্পিনটাকে কিন্তু ধরতে পারবো। যাই হোক, এটা এলএস কাপলিং এর বিষয় ছিল। আমরা ফিজিক্যাল ল অফ কনজারভেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে স্টার্ট করব। ল অফ কনজারভেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি কি বলছে,
বলছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সেইটাকে আমরা কনজার্ভড বলবো, কনজার্ভড ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো কখন, যখন দেখবো সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ল অফ কনজারভেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। যে ফিজিক্যাল এটা কোয়ান্টিটি সেই ওই এনফর্স্টের ওই সেই রিলেশনটা থেকে আসে না? কি রিলেশন ছিল? কি একটা ছিল, ডিএ বাই ডিটি ইজ ইকুয়ালস টু ডেল এ ডেল টি ইজ ইকুয়ালস টু পোর্শন ব্র্যাকেট অফ এইচ কমা এ, যখন এই পাশে ওগুলো জিরো হয়ে যায় তখন এইচ জিরো হয়ে কমা এটা যাচ্ছে ইকুয়ালস তখন টু এই জিরো, তখন জিরো ওটা হয়ে যাবে, কনস্ট্যান্ট থাকবে, কনজার্ভ থাকবে ফর কনসার্ভ দ্য থাকবে। সিস্টেম। একদম ঠিক। তো আমরা এই জিনিসটাই পাচ্ছি যখন এইচ এর সাথে ও কমিউট করছে, কমিউটেশন রিলেশনটা ওদের জিরো, এইচ এ মাইনাস এইচ। তো আমরা যদি অ্যাঙ্গুলার অরবিটাল মোমেন্টামকে নিই এল, আরো যদি সহজ করে নিই জাস্ট এক্স কম্পোনেন্টটা নিচ্ছি এল এক্স, তাহলে এইচ কমা এল এক্স এর কমিউটেশনের মধ্যে এইচ কমা এল এক্স সেটা কি হচ্ছে, ইকুয়ালস টু আই এইচ কার ডেল আই এইচ কার ডিএল এক্স ডিটি। ঠিক আছে, এইবার আই এইচ কার ডিএল এক্স ডিটি এইটাকে যদি আমরা দেখি, এইচ এর আমরা ভ্যালুটা মানে আমরা জাস্ট এইচ কমা এল এক্স এর কমিউটেশন রিলেশনটা ওর মধ্যে কমিউটেটরের মধ্যে এইচ এর ভ্যালুটা বসাচ্ছি। এইচ এর ভ্যালু কি ছিল, সি ইন্টু আলফা ডট বি প্লাস বি বিটা এম জিরো সি স্কোয়ার, কমা এল এক্সটাকে কিভাবে লিখতে পারি, এল এক্সটাকে লিখতে পারি ওয়াই পি এক্স মাইনাস এক্স পি এল, ওয়াই পি এক্স মাইনাস এক্স পি ওয়াই। এটা কিভাবে এলো, যদি এলটাকে ভাঙি, দেখো এল মানে কি, আর ক্রস পি, তো হ্যাঁ, তাহলে এলটাকে যদি আর ক্রস পিটা যদি করি, ডিটারমিনেন্টের মধ্যে আই জে কে, তার নিচে এক্স ওয়াই জেড, তার নিচে পি এক্স পি ওয়াই পি জেড। এবার যদি আমরা তো এল এক্স কম্পোনেন্টটা নিয়েছি, এক্স কম্পোনেন্টটা নিলে মানে আই কম্পোনেন্ট, তার মানে কি হচ্ছে, এক্স কম্পোনেন্টটা নিলে দাঁড়াও, হ্যাঁ এক্স কম্পোনেন্টটা নিলে, সরি আমি এক্স কম্পোনেন্টটা নিলে কি হচ্ছে, ওয়াই ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, তাই তো? হ্যাঁ, ওইটা থাকছে, ওটা হচ্ছে আমার এল এক্স কম্পোনেন্ট। আচ্ছা, এইবার এইটাকে যদি আমরা এবার কমিউটেশনটাকে ভাঙতে 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 ক্যালকুলেশন করতে 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 যদি আসি, আলটিমেটলি দাঁড়াচ্ছে আই সি এইচ কাট আলফা ওয়াই পি জেড মাইনাস আলফা জেড পি ওয়াই ইকুয়ালস টু ডান দিকে যেমন ছিল আই এইচ কাট ডিএল এক্স ডিটি। তাহলে দেখলাম আই এইচ কাট ডিএল এক্স ডিটি এটার একটা সার্টেন ভ্যালু থাকছে, ভ্যালুটা হচ্ছে আই সি এইচ কাট আলফা ওয়াই পি জেড মাইনাস আলফা জেড পি ওয়াই। এই ভ্যালুটা তার মানে নন জিরো, নন জিরো এইটা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে lx ইজ নট কনজার্ভড। ঠিক আছে, কারণ জিরো হচ্ছে না। এইবার তার মানে আমরা দেখতে পেলাম কিন্তু মানে lx যদি কনজার্ভ না হয়, ly ও কনজার্ভ না হয়, lz ও কনজার্ভ না, তার মানে টোটাল অ্যাঙ্গুলার মানে টোটাল যে টোটাল বলবো না, মানে অ্যাঙ্গুলার যে মোমেন্টাম l সেইটা কিন্তু কনজার্ভ হলো না। এবার তাহলে কি উপায়, যদি তাদেরকে কনজার্ভ হতে হয় তাহলে এমন একটা সিমিলার বাট অপোজিট ভ্যালু দিয়ে অ্যাড করতে হবে, এল এল এর সাথে অ্যাড করতে হবে, যাতে আমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যাকে আমরা জে বলি সেইটা কনসেপ্ট হয়। ঠিক এই জায়গাটা এলো স্পিনের কনসেপ্ট, এমন একটা কিছু অ্যাড করব এল এর সাথে যাতে টোটালটা কনসার্ভ থাকে, এল তো আলাদাভাবে কনজার্ভ হচ্ছে না, তাহলে সেটাকে কনসার্ভ করার উপায় কি, নিশ্চয়ই আরেকটা কিছু টার্ম আছে যেইটা অ্যাড করলে সেটা কনসার্ভ হয়। সেই কোয়ান্টিটিটা যদি আমরা এস বলো বা যাই বলো, সিগমা ড্যাশ যদি বলি, যাই বলো, সেইটাকে আমরা একটা 4x4 ম্যাট্রিক্স দিয়ে ডিফাইন করছি। সেইটা কি, ম্যাট্রিক্সের মধ্যে সিগমা জিরো জিরো সিগমা,
এটা অ্যাকচুয়ালি দেখতে 2x2 হলো, কিন্তু সিগমা গুলো ইটসেলফ হচ্ছে 2x2 রয়েছে, ঠিক আছে, যার জন্য 4x4 আমি বলতে পারছি। তাহলে হ্যাঁ, সিগমা পাউলি গুলো তোমাদের পলিমেট্রিক্স। পলিমেট্রিক্স একদম ঠিক আছে। তাহলে সিগমা 0 0 সিগমা এইটা হলো। এইবার আমরা দেখি কি হয় ওই জিনিসটা ওই কমিউটেশন রিলেশনে বসিয়ে দেখি। তাহলে কমিউটেশন রিলেশনটা ছিল এইচ কমা এলএক্স ছিল তখন, এখন এলএক্স এর জায়গায় আমরা সিগমা এক্স যদি ওই ধরি, মানে এক্স কম্পোনেন্ট অফ স্পিড, মানে সিগমার ওই এক্স কম্পোনেন্ট, মানে সিগমার অ্যাকচুয়ালি নয়, মানে সিগমা ড্যাশ আমি ওটাকে বলেছি, তাহলে সিগমার এক্স ড্যাশ, ঠিক আছে। তাহলে ওই কমিউটেশন রিলেশন মানে ওইটাকে যদি আমরা কন্টিনিউ করতে করতে আসি, আলটিমেটলি আমরা পাবো -2IC আলফা ওয়াই পিজেড মাইনাস আলফা জেড পিওয়াই ইকুয়ালস টু IH কাট ডি সিগমা ড্যাশ এক্স ডিটি। এইবার এটা আমাকে লিখে করে দেখালে ভালো হতো, মানে ওই আস্তে আস্তে ওইটাকে আমরা ইয়ে করে নিতে পারছি যে এই 2টাকে বাদিকে নিয়ে নিলাম, মানে আলটিমেটলি মোট কথা করতে করতে যেটা আসছে IH কাট ডিডিটি অফ হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ, ঠিক আছে, এইটা আছে, মানে হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশের ডিডিটি আর সাথে IH কাট মাল্টিপ্লাই আছে ইকুয়াল টু ডান দিকে মাইনাস IH কাট আলফা ওয়াই পি জেড মাইনাস আলফা জেড ICH কাট আলফা ওয়াই পি জেড মাইনাস আলফা জেড পি। এই রাইট হ্যান্ডের সাইডটা মানে মাইনাস ICH কাট আলফা ওয়াই পি জেড মাইনাস আলফা জেড পি ওয়াই, এই জিনিসটাই এসছিল এলএক্স এর ক্ষেত্রে, মানে IH কাট ডিএলএক্স ডিটি ইকুয়ালস টু যেটা বললাম নট ইকুয়াল টু 0, মানে যেখান থেকে এলাম যে এলএক্স টা কনজার্ভ নয়, সেই নট ইকুয়াল টু 0 যে ডান দিকের ভ্যালুটা ওই ভ্যালুটাই এইটা এসছে আবার। তার মানে আমরা লিখতেই পারি IH কাট ডি অফ হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ ডিটি ইকুয়ালস টু IH কাট ডিএলএক্স ডিটি। এবার দুটো বাদিকে যদি কমন নিয়ে নিই, ওই এইচ কাট ফেচ কাট আই ওগুলো সব 0 হয়ে গেল, ডিডিটি অফ এলএক্স প্লাস হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ। এটা আমি যদি থাকে তো দেখুন, নাহলে আমি এটা লিখে তোমাকে দেখাবো পরে। ডিডিটি অফ এলএক্স প্লাস হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ, এইটার মধ্যে মানে এলএক্স প্লাস হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ তার টাইম রেসপেক্টে ডেরিভেটিভটা 0 হচ্ছে। এই যে কোয়ান্টিটিটা পেলাম এলএক্স প্লাস হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ, এইটা তার মানে কনজার্ভ। এইটাকেই আমরা জে দিয়ে লিখতে পারি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে দুটো পার্ট হলো, একটা এলএক্স মানে জে এক্স বলতে পারি, টোটাল মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্স এক্স কম্পোনেন্ট নিয়ে তো এখন অবধি কাজ করছি, তো জে এক্স ইকুয়াল টু এলএক্স প্লাস হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ। তাহলে দুটো কম্পোনেন্ট, একটা এলএক্স যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা দেখলাম যে কোয়ান্টিটিটা অ্যাড করার ফলে কনসার্ভ হলো, সেই কোয়ান্টিটিটা হচ্ছে হাফ এইচ কাট সিগমা এক্স ড্যাশ, ঠিক আছে। এইটাই হলো আরেকটা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, যার আরেকটা ছোট্ট করে ডাকনাম হলো স্পিন। এবার যদি টোটাল এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিয়ে আলটিমেটলি দাঁড়াচ্ছে জে ইজ ইকুয়াল টু এল প্লাস হাফ এইচ কাট সিগমা ড্যাশ, ঠিক আছে, অবশ্যই সেটা কনসার্ভ হচ্ছে, এটাকে এস মানে এস ইকুয়ালস টু হাফ এইচ কাট সিগমা ড্যাশ। এবার এই সিগমা ড্যাশটা আমি এখানে সিগমা ড্যাশ বলছি, তোমাদের নোটে অন্য কিছু থাকতে পারে, অন্য বইতে অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে, অনেক জায়গায় বোধহয় ক্যাপিটাল সিগমা দিয়ে ঠিক আছে, অসুবিধা নেই, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বুঝে নিও নোটেশন গুলো। আচ্ছা, তাহলে এস যে স্পিন সেইটা কি দিয়ে তৈরি? পাউলি স্পিন ম্যাট্রিক্স দিয়ে তৈরি, মানে সিগমা দিয়ে তো তৈরি, তাই না? ম্যাট্রিক্স যে সিগমা ড্যাশ ওই ম্যাট্রিক্সটা ছিল তো সিগমা দিয়ে তৈরি, তো আলটিমেটলি স্পিনটা সিগমা দিয়ে তৈরি, পাউলি স্পিন ম্যাট্রিক্স, ওই জন্যই অ্যাকচুয়ালি পাউলি ম্যাট্রিসেস গুলোকে পাউলি স্পিন ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, আর অবশ্যই এটা দেখা যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু স্পেস আর টাইম কারোর উপর ডিপেন্ডেন্ট, স্পেস আর টাইমের ওপর যখন ডিপেন্ডেন্ট নয় তখনই সেই প্রপার্টিটা আমরা আউটসাইড থেকে চেঞ্জ করতে পারবো না, তাই তো? হ্যাঁ, এবং ঠিক এই কারণেই এই প্রপার্টিটা ইন্ট্রিনসিক প্রপার্টি, একদম নিজস্ব প্রপার্টি। আমরা আমরা মানে আমাদের কোনো প্রভাব ওর ওপর পড়বেই না, আমরা ওটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না, কারণ ওটা স্পেস টাইম কারোর উপরই ডিপেন্ড করছে, আমি কি করে চেঞ্জ করবো? তো এটা হচ্ছে ওর ইন্ট্রিনসিক প্রপার্টি, যেটা আমরা আউটসাইড থেকে চেঞ্জ করতে পারবো না, এটাকে বলা হচ্ছে স্পিন, ঠিক আছে। এই স্পিনটা কিন্তু অটোমেটিক্যালি ডিরাক
মানে ডিরাকের থিওরি থেকে অটোমেটিক্যালি এই স্পিন কনসেপ্টটা চলে আসছে, কারণ দেখলাম তো আমরা ডিরাকের হ্যামিল্টনিয়ান বসিয়েই সব কমিউটেশন করে করে দেখলাম যে একটা পার্টিকুলার কোয়ান্টিটি আনতে হবে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ করার জন্য। তো স্পিন বলা যেতে পারে স্পিন অটোমেটিক একটা কনসিকুয়েন্স অফ ডিরাক থিওরি। ঠিক আছে, ডিরাক থিওরি অটোমেটিক্যালি স্পিন ব্যাপারটা চলে আসে, তো এখান থেকে স্পিন ব্যাপারটা এলো। এইবার যেটা অনেক দিন থেকে হেলিসিটি বোঝা যাচ্ছে না সেই জিনিসটা দেখি। হেলিসিটি কিন্তু একটা কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। আচ্ছা, কিরকম? আমরা একটা পার্টিকুলার স্টেট যদি সাই, এতদিন আমরা দেখে এসেছি এন, এল, এম এইগুলো কোয়ান্টাম নাম্বার, এনটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি, এলটাকে কি কোয়ান্টাম নাম্বার বলে বলো? কোনটা? এলটাকে এল অ্যাজিমুথাল অ্যাজিমুথাল বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর এমটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক। স্পিন। হ্যাঁ, এইবার হচ্ছে তাহলে এই এই যে এন, এল, এম এগুলো মানে কোয়ান্টাম নাম্বার গুলো অ্যাকচুয়ালি সেগুলো কি হচ্ছে, মানে একটা স্টেটকে ডিফাইন করার কাজে লাগছে, মানে একটা স্টেটে লেভেলিং করছি আমরা, এই মানে এই কথাটা বলতে পারি যে একটা স্টেটকে লেভেল করছি আমরা এই কোয়ান্টাম নাম্বার গুলো দিয়ে, মানে এই কোয়ান্টাম নাম্বার গুলোতে ঠিকানার মতো, যে এই কোয়ান্টাম নাম্বার গুলো যদি আমরা জানি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই স্টেটটার কথা বলা হচ্ছে। আচ্ছা, মেনি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে আমাদের যে ইন্টারেস্টটা থাকে যে একটা ফিজিক্যাল স্টেটে আমরা স্টেট মানে আমরা জানতে চাই। তো আমরা সবসময় আমরা মানে যে কোনো আমরা সিস্টেম বোঝার জন্য আমাদের সেই সিস্টেমের স্টেটটাকে জানতেই হবে, আলটিমেটলি আমরা স্টেটটাকেই জানতে চাই। তো আমাদের স্টেট জানার জন্য এন, এল, এম মানে কোয়ান্টাম নাম্বার গুলো আমাকে জানতেই হবে। ঠিক আছে, বেশ, এই জন্য কোয়ান্টাম নাম্বার গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার নতুন একটা কোয়ান্টাম নাম্বার কেন এলো তার কারণ দেখো, হ্যামিল্টনিয়ান ডিরাক ইকুয়েশনে কি ছিল, h ইকুয়াল টু c আলফা ডট p প্লাস b বিটা m0 c স্কয়ার, ফ্রি পার্টিকেল অবশ্যই এটা। এল এর সাথে কিন্তু h কমিউট করছে না, এস এর সাথেও আলাদাভাবে কিন্তু h কমিউট করছে না, কিন্তু যে মানে এল প্লাস এস যেটা তার সাথে h কমিউট করছে। আবার আর হচ্ছে আমার লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কমিউট করলো, লিনিয়ার মোমেন্টাম p তার সাথেও h কমিউট করে। তাহলে জে আর পি এই দুটো এইচ এর সাথে কমিউট করছে, মানে এই দুটো কনসার্ভ কোয়ান্টিটি। এল আর এস এই দুটো করছে না, মানে এই দুটো আলাদা ভাবে ওরা কিন্তু কনসার্ভ নয়। তার মানে আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার মানে সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল আর স্পিন এই দুটো কিন্তু আমরা কোয়ান্টাম নাম্বার হিসাবে ইউজ করতে পারবো না, কারণ ওগুলো তো কনসার্ভডই নয়, ওগুলো তো চেঞ্জ হবে। চেঞ্জ হলে আমি একটা জিনিস দিয়ে দিলাম, ওটা তো খানিকক্ষণ পর চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার কি হলো, তাহলে তো ওই জিনিসটা দিয়ে আমি তো ডিটেক্টই করতে পারবো না স্টেটটাকে। তো আমাদের একটা কোয়েশ্চেন এসেছিল হ্যাঁ হ্যাঁ আগের পরীক্ষায় যে হোয়াট আর দ্য ব্যাড কোয়ান্টাম নাম্বারস এন্ড ওয়াই, সেরকম একটা। হ্যাঁ তাহলে আমি বলতে পারি এল আর এস হচ্ছে ব্যাড কোয়ান্টাম নাম্বার, কারণ ওগুলো সবসময় কনজার্ভ থাকছে না ইন্ডিভিজুয়ালি, আমি ওটাকে একটা স্টেটকে ডিফাইন করতে পারছি না তার জন্য। একদম গুড কোয়ান্টাম নাম্বার কাকে বলবো, যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কনজার্ভ সেগুলো গুড কোয়ান্টাম নাম্বার, ওগুলোকে আমরা কোয়ান্টাম নাম্বার হিসেবে ইউজ করতে পারি। যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কনজার্ভ নয় ব্যাড কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, বুঝলাম। বেশ, এইবার আমরা নন রিলেটিভিস্টিক কেসে যদি আসি, সেই সাই মানে যে কোনো স্টেট তাকে এন, এল, এম এস এগুলো দিয়ে আমরা ডিফাইন করছি। এম এস টা আর কিছুই না, সেটা হচ্ছে কি বলতে পারবে? এম এস তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার না। না, ওটা তো আমার নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে হ্যাঁ, ছিল এম এম ওটা, এখানে এম এস, এম এস আর কিছুই না, স্পিনের জেড কম্পোনেন্ট মনে থাকবে। ওকে। ঠিক আছে, তাহলে জেড কম্পোনেন্ট অফ স্পিন এইটাই হচ্ছে এম। আচ্ছা,
সরি হ্যাঁ মানে নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে। নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে তো স্পিনের মানে স্পিন স্পিন হাফ মাইনাস হাফ ওই ব্যাপারটা কিন্তু আসে না, মানে নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে স্পিনটা হচ্ছে কনজার্ভ কোয়ান্টিটি। তাই আমরা এখানে স্পিনের জেড কম্পোনেন্টটাকে আমরা ইউজ করতে পারবো কোয়ান্টাম নাম্বার হিসেবে, ঠিক আছে। মানে এখানে এস কনজার্ভড, এখানে স্পিন নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে যদি তুমি দেখো, যখন তুমি ডিরাক ইকুয়েশন এইগুলো যখন তুমি কনসিডার করবেন, এগুলো তো সব রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে হচ্ছে ডিরাক ইকুয়েশন কে জি ইকুয়েশন, ঠিক আছে। মানে তুমি ক্লাসিক্যাল ওই জায়গায় থিওরিতে আমরা দেখতে পাচ্ছি যে এল আর এস কনজার্ভড না, বাট কোয়ান্টাম বলছি রিলেটিভ নন রিলেটিভিস্টিক ক্ষেত্রে, আর রিলেটিভিস্টিক লিমিটে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনটা কনজার্ভড। না, নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে স্পিনটা, নন রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে এন এল এম এস এইগুলো আমরা করছি। নন রিলেটিভিস্টিক এমএস, ওকে 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 ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, উল্টে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর গুড কোয়ান্টাম নাম্বার ব্যাড কোয়ান্টাম নাম্বার তো বললাম। এবার তাহলে রিলেটিভিস্টিক এর ক্ষেত্রে যদি মানে স্পিনটা যখন কোয়ান্টাম নাম্বার হচ্ছে না, তাহলে আমাদের আরেকটা কোয়ান্টাম নাম্বার জরুরি। সেই নতুন কোয়ান্টাম নাম্বারটাই হচ্ছে হেলিসিটি। সেটাকে কিভাবে ডিফাইন করব? সেটাকে ডিফাইন করা যায় এইচ দিয়ে যদি লিখি, অনেক জায়গায় বোধহয় সিগমা টিগমা দিয়ে লিখে, যাই হোক মোট কথা হেলিসিটি এইচ স্মল এইচ ইকুয়াল টু, ওকে এখানে এবার গল্পটা হচ্ছে স্মল এইচটা এর সাথে মিক্স হয়ে যাবে না, মানে প্ল্যাঙ্কস এখানে প্ল্যাঙ্কস ধরা হয় না তো, সবটা এইচ কাট এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ধরা হয় না। আরেকটা জিনিস মানে এইখানে অ্যাকচুয়ালি মানে কার্সিভ এইচ, বুঝতে পেরেছো? মানে যদি আমি বইয়ের ফন্ট হিসাবে দেখি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টে হয় নরমাল এইচ, যেটা মানে টাইমস নিউ রোমানে যে এইচটা থাকে, ঠিক আছে। আর এই এইচটাকে একটু মানে কার্সিভ এইচ, মানে তোমার হাতে লেখা আমি দেখি তোমার তো কার্সিভই সব, কিন্তু মানে এই হিসাবে লিখতে গেলে ঠিক আছে, মানে ওই এইচ আর ওই এইচটা আলাদা, ওইটা করার জন্যই আর কি এই এইচটা এইভাবে লেখে। অনেক জায়গায় বোধহয় সিগমা ক্যাপিটাল সিগমা দিয়েও বোধহয় লেখে, আমি বোধহয় দেখেছিলাম কোথাও, মনে পড়ছে না। যাই হোক মোট কথা এই হেলিসিটিটা হচ্ছে এস ডট পি বাই মড পি, ঠিক আছে। আচ্ছা, এস ডট পি বাই মড, আচ্ছা এইখানে করলাম তার কারণ হচ্ছে দেখা গেছে যে ওই হ্যামিল্টনিয়ানের সাথে এই এস ডট পি এইটা কিন্তু কমিউট করে যাচ্ছে, তো এটা একটা গুড কোয়ান্টাম নাম্বার হতেই পারে, তো এটাকে আমরা হেলিসিটি করলাম। আচ্ছা, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি হেলিসিটি? এক্সপ্রেশনটা দেখলেই বোঝা যাবে। এস ডট পি ভেক্টরের পুরোনো দিনে ভেক্টর পড়েছিলাম আমরা, সেইখান থেকে বলো তো একটা ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি a ডট b হয় তাহলে এর প্রজেকশন অ্যালং b, ওই দুটোর মাল্টিপ্লিকেশন। এবার তাহলে বলো s ডট p টা কি? s হচ্ছে আমার স্পিন, তাহলে স্পিনটার প্রজেকশন যেদিকে আমার p টা রয়েছে সেই বরাবর, একদম প্রজেকশন অফ স্পিন অ্যালং b, এইটাকে বলা হচ্ছে হেলিসিটি, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ইউনিট এখানে, কারণ বাই মড পি আছে, ঠিক আছে, মানে পি ভেক্টর বাই মড পি। অনেক জায়গায় খুব সম্ভবত লেখা থাকবে পি ও মাথায় হ্যাট মানে ওই ক্যাপ দেওয়া থাকবে ইউনিট ভেক্টর। ওকে, এটা স্পিনলেস কোয়ান্টিটি এর নাম্বার, যেহেতু হ্যাঁ একটা কোয়ান্টাম নাম্বার যখন ইউনিটলেসই হয়, স্পিনলেস বলছি, ইউনিটলেসই হওয়া উচিত। এটার ইউনিটটা অবশ্যই হ্যাঁ ইউনিটলেসই হওয়া উচিত। আমি বলছি যে অনেক জায়গায় এই আমি এখানে যেমন বলছি এস ডট পি ডিভাইডেড বাই মড পি, অনেক জায়গায় জাস্ট থাকবে এস ডট পি ক্যাপ, মানে পিটাকে হ্যাঁ ইউনিট ভেক্টর পি বাই ইউনিট ভেক্টর পিটা, ওর জন্যই তো এটা পি ক্যাপ হয়ে গেল, পি ক্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে পি বাই মড পি সেটাকে ওরা একবারে পি ক্যাপ লিখছে, মানে ওরা তখন আর নিচে মড পিটা লিখবে না, ঠিক আছে।
তো এরকম হ্যাঁ কিছু কিছু জায়গায় তুমি দেখতে পাবে। আচ্ছা, এবার প্রপার্টি গুলো যদি দেখি, হেলিসিটির প্রপার্টি, এক নম্বর যদি প্রপার্টি বলি, হেলিসিটি এইচ তার স্কোয়ার যদি করি, দেখি কি আসে। এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কি পাবো, এস ডট পি হোল স্কোয়ার বাই মড পি স্কোয়ার। তাহলে এস ডট পি হোল স্কোয়ারটাকে লিখতে পারি এস ডট পি ইন্টু এস ডট পি বাই মড পি স্কোয়ার। এই জিনিসটা যদি করি, এই জিনিসটা করে আমরা তাহলে পাই হচ্ছে 1/4 পি স্কোয়ার এইচ কাট স্কোয়ার বাই মড পি স্কোয়ার, তার সাথে একটা ইউনিটারি ম্যাট্রিক্স 1। ঠিক আছে, এস এর জায়গায় আমরা যদি ওই হাফ এইচ কাট সিগমা ড্যাশ বসিয়ে দিই। ঠিক আছে, ওকে এইবার এই পি স্কোয়ার কেটে গেল, তাহলে পেলাম এইচ কাট স্কোয়ার বাই 4। তাহলে এটার আইগেন ভ্যালু কি পাবো, এক হতে পারে প্লাস হাফ এইচ কাট নয় মাইনাস হাফ এইচ কাট। তাহলে আমরা একটা প্রপার্টি পেলাম, হেলিসিটির আইগেন ভ্যালু আইদার প্লাস হাফ এইচ কাট অর মাইনাস হাফ এইচ কাট। ওকে, হ্যাঁ এইবার 2 নম্বর প্রপার্টি যদি বলি, ধরো একটা পার্টিকেল যা স্পিন, তার ডিরেকশন অফ মোশনের দিকে ডিরেক্টেড, মানে স্পিনের ডিরেকশন, মানে স্পিনের যা ডিরেকশন সেটা ডিরেকশন অফ মোশনের সাথে একই দিক, তাহলে সেইটাকে আমরা বলবো রাইট হ্যান্ডেড হেলিসিটি। এবং যেটা যদি অপোজিট হয় স্পিনের ডিরেকশনটা, তাকে বলবো লেফট হ্যান্ডেড হেলিসিটি। এবং এই ঠিক ওকে এই হেলিসিটিটা থেকেই কিন্তু ওই রাইট হ্যান্ডেড আর লেফট হ্যান্ডেড ব্যাপারটা কিন্তু এসছে। যেটা রাইট হ্যান্ডেড হেলিসিটি রয়েছে সেটা রাইট হ্যান্ডেড সিস্টেম, যেটা লেফট হ্যান্ডেড হেলিসিটি রয়েছে সেটা লেফট হ্যান্ডেড সিস্টেম। ওকে, ঠিক আছে তো হেলিসিটিটা কিন্তু কি ডিফাইন, মানে কি আমাদের কি কোয়ান্টাম নাম্বার হিসাবে ইউজ হচ্ছে, ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এই হিসাবে কিন্তু আমরা ইউজ করছি মেনলি। আচ্ছা, হেলিসিটিটা তো আমরা দেখলাম যে এস ডট পি যেহেতু এইচ এর সাথে কমিউট করছে, তো স্বাভাবিকভাবে হেলিসিটি এইচ সেটা ওই হ্যামিল্টনিয়ান এইচ এর সাথে কমিউট করবে। ঠিক আছে, তো যখনই আমরা জানি যখনই কোনো একটা হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করছে, তার মানে তাদের আইগেন ভেক্টর গুলো কিন্তু সেম হয়, কমন, মানে সাইমালটেনিয়াস আইগেন ভেক্টর কমিউট করছে, মানে তার মানে আইগেন ভেক্টর বা আইগেন স্টেট একই জিনিস দুটো। আচ্ছা, তার মানে আমরা যদি হ্যামিল্টনিয়ানের আইগেন ভেক্টর বা আইগেন স্টেটটা জানি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এই হেলিসিটির আইগেন ভেক্টর আইগেন স্টেটটা সেম। এই মানে হ্যামিল্টনিয়ানের যদি জানি, তাহলে অটোমেটিক্যালি আমরা হেলিসিটিরও জেনে যাব। আচ্ছা, এইবার আমরা সেই আগে পড়েছিলাম বলে আইগেন মানে এইচ এর আইগেন ভেক্টরকে আমরা যদি সিগমা জে দিয়ে লিখি, সিগমা জেটাকে আমরা মোটামুটি লিখতে পারি ইউজে ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস ওমেগা টি, 4 কম্পোনেন্ট ভেক্টর দিয়ে। 4 কম্পোনেন্ট ভেক্টরটা মনে আছে? এক্সপ্রেশনটা কি বলে আগে বলো। এক্সপ্রেশনটা হচ্ছে সিগমা জে, সেটা হচ্ছে ইউজে ই টু দি পাওয়ার আই কে আর মাইনাস ওমেগা টি। ইউজে মানে 4খানা ইউজে পেয়েছিলাম, হ্যাঁ 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 ওটা মনে আছে তো, হ্যাঁ হ্যাঁ ম্যাট্রিক্স ফর্মে। এই কি যেন ওটাকে কলাম ম্যাট্রিক্স ফর্মে 4খানা আমরা ইউজে হ্যাঁ পেয়েছিলাম। 4খানা, হ্যাঁ 4খানা, ওইটাই বলছি। হ্যাঁ, তো ওইটা যদি আইগেন স্টেট আমার হয়, আইগেন ভেক্টর হয় হ্যামিল্টনিয়ানের, তো স্বাভাবিকভাবে এই হ্যামিল্টনিয়ান এই আইগেন ভেক্টরটাই আমরা হেলিসিটি অপারেটরের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, এটা একটা প্রপার্টি। এইবার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যদি আমরা মাসলেস ফার্মিয়নের দিকে যাই, যা স্পিন যদি বলি হাফ, এটা ধরো নিউট্রিনোর ক্ষেত্রে মাসলেস, তো স্পিনটা হাফ, তাহলে তার রেস্ট মাস 0, মানে ওই বিটা এম জিরো সি স্কোয়ার টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আমার হ্যামিল্টনিয়ান কি হচ্ছে, সি আলফা ডট পি পড়ে থাকছে। তো এই 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 ধরনের কেসে কিন্তু আমাদের যে জিনিসটা লাগবে, আরো একটা কোয়ান্টাম নাম্বার কিন্তু আমাদের লাগে। সেই কোয়ান্টাম নাম্বারটার নাম বলো, জানো? হেলিসিটির সাথে আরেকটা কি ছিল? বুঝলাম না, কি মাঝখানে কেটে গেল কথাটা, শুনতে পারলাম না কিছু। আচ্ছা, যদি আমরা
ফার্মিওনিক কোনো পার্টিকেল ধরি, অবশ্যই মানে মাসলেস সেটা, এবং স্পিন হাফ আছে, নিউট্রিনো বলা যেতে পারে, নিউট্রিনো মাসলেস আর স্পিন হাফ। তো তার রেস্ট মাসটা 0, মানে হ্যামিল্টনিয়ান যে ছিল সি ইন্টু আলফা ডট পি, এদিকে ছিল আরেকটা টার্ম ছিল বিটা এম জিরো সি স্কোয়ার। তো ওই এম জিরো জিরো হয়ে গেলে বিটা এম জিরো সি স্কোয়ার ওই টার্মটা চলে যাচ্ছে। তাহলে আমাদের হ্যামিল্টনিয়ান পড়ে থাকছে সি আলফা ডট পি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু আরো একটা কোয়ান্টাম নাম্বার দরকার হচ্ছে সিস্টেমটাকে ডিফাইন করা। সেই কোয়ান্টাম নাম্বারের নামটা বলতে পার? সেই কোয়ান্টাম নাম্বারের নাম হচ্ছে কাইরালিটি বা চিরালিটি, যাই বল। আচ্ছা তো এই ওকে, আমি জানতাম না, যাই হোক। এই কাইরালের সাথে কি সেই কেমিস্ট্রিতে যে কাইরালিটি, ওখানে কাইরালিটি ছিল কি যখন দুটো একরকম হয় না, মানে নামের সাথে কোনো সিমিলারিটি রয়েছে এরকম? ওইখানে কি কেমিস্ট্রিতে কাইরালিটিটা কি ছিল বল? ওই যখন ওই সেই মিরর ইমেজ গুলো এক হয় না, তখন ওগুলো কাইরাল। দাঁড়া কথাটা কেটে গেছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। যখন একটা মলিকিউলের মিরর ইমেজটা একরকম হয় না, তখন ওটা কাইরাল কম্পাউন্ড। হ্যাঁ, এইখানেও কিছুটা মিররের ব্যাপারগুলো আসে। হ্যাঁ ঠিকই সেমই মোটামুটি, মানে ওই একটা মানে ব্যাপারটা একটা জায়গা থেকেই আর কি এসছে, ঠিক আছে, মানে নামের ইয়েটা অরিজিনটা সেম, ঘটনার। আচ্ছা, তো এইখানে নতুন একটা জিনিস কাইরালিটি এলো। তার আগে আমাকে বলো চার্জ কনজুগেশন পড়েছিল? মানে এখানেই আছে অ্যাকচুয়ালি, তোমার মানে এই সিলেবাসেই রয়েছে চার্জ কনজুগেশন। হ্যাঁ, নাম শুনিনি কোনদিন, হয়তো জানি কিন্তু জিনিসটা ওটা সেটা জানি না। আচ্ছা, চার্জ কনজুগেশনটা কি তোমাদের ওই ডিরাকের নোটে আছে? দেখেছো? মনে পড়ছে কিছু? আমার স্পিন হেলিসিটি অবধি দেখা ছিল, ওখানে দেখতে হবে। ওই অবধি নোট বানানো রয়েছে নিজের, তো ওইটুকুর মধ্যে নেই। ওর পরে মানে স্পিন হেলিসিটিটা পুরোটা বানানো হয়নি, তো ওর মধ্যে লাস্টের দিকে থাকতে পারে, দেখতে হবে। দেখবো একবার জাস্ট খুলে দেখো। তুমি ওই স্পিন হেলিসিটিটা দেখো, তারপরে দুটো যে আছে ওটাও দেখো। চার্জ কনজুগেশনটা তোমাদের নোটে আছে? তোমাদের নোটে ওই ইয়েটা এইগুলো তো রয়েছে, আমি কালকেই দেখছিলাম, ওয়েল ইকুয়েশন, প্রজেকশন অপারেটর, ওইগুলো রয়েছে। চার্জ কনজুগেশনটা আমার ঠিক খেয়াল করছে না, আছে সিলেবাসে আছে তোমাদের? চার্জ কনজুগেশন বলতে কিছু দেখলাম না। ওয়েল ইকুয়েশন দিয়ে শুরু, মানে তুমি ইয়েটা যে তুমি করালে, ওই কি বলে ওটাকে, যে সাথে এইচ যে কমিউটেশন রিলেশন, ওই যে পার্টগুলো করালে, ওইটার পরে একবারে মাসলেস ডিরাক্স ইকুয়েশন বলে টু কম্পোনেন্টস অফ ওয়েল ইকুয়েশন শুরু হয়ে গেছে। কনজুগেশনটা কোথায় আর কি দেখছি না। আর হচ্ছে পেয়ারিটি নন কনজারভেশন, ঠিক আছে, যাই হোক, নোটে নেই। চার্জ কনজুগেশনটা আমি হালকা করে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। মানে মুখে বলা তো বুঝতে পারবে কিনা আমি জানি না। মানে কি বলবো, চার্জ কনজুগেশনটা অ্যাকচুয়ালি কেজি ইকুয়েশন থেকে আসছে। কেজি ইকুয়েশন থেকে এসে ব্যাপারটা কি হচ্ছে, মানে অপোজিট ভ্যালু অফ চার্জ, সেইটা দিয়ে একটা কনস্ট্রাকশন অফ সলিউশন। কনজুগেশন থেকে বুঝতেই পারছো, কনজুগেট একটা ব্যাপার থাকছে।
তো কেজি ইকুয়েশনে আমাদের ওই চার্জের, যদি আমরা ওই চার্জ নিয়ে কেজি ইকুয়েশনটা পড়েছিলে, মানে যেখানে হ্যাঁ চার্জ হ্যাঁ ইনক্লুড রয়েছে, হ্যাঁ মানে ওই এ মিউ ইনক্লুড রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ইয়েতে ছিল, এখানে ব্র্যান্ডস্টেনের থার্ড পেজে ছিল। কোথায় ছিল? ব্র্যান্ডস্টেনের থার্ড পেজে করিয়েছিল তো, এরা হ্যাঁ, চার্জের পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, চার্জের ক্ষেত্রে কেজি ইকুয়েশনটা কি হয়। একদম ওইখানে কেজি ইকুয়েশন কি ছিল? আইএইচ কার্ড ডেল ডেল এক্স মিউ, মিউটা নিচে, মাইনাস ই বাই এ মিউ, মিউটা এখানে উপরে, তার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার, এবার পুরোটা ব্র্যাকেটের সাথে সাই অপারেট করে জিরো হচ্ছে, সাইড ওপর অপারেট করে জিরো হচ্ছে। এইটা হচ্ছে কেজি ইকুয়েশন। ধরো এইটা হচ্ছে একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে সলিউশন আছে, চার্জ পার্টিকেলটা ই ছিল। এইবার অপোজিট চার্জের ক্ষেত্রে আমাদের যদি আমরা একটা সলিউশন কনস্ট্রাক্ট করতে চাই, যেটা কিনা সেম ফিল্ডেই রয়েছে, মানে এ মিউ ফিল্ডের মধ্যেই রয়েছে কিন্তু অপোজিট চার্জ রয়েছে, তাহলে কি করব? তাহলে দেখো, ওই ইকুয়েশনটাকে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? যেমন ছিল আইএইচ কার ডেল ডেল এক্স মিউ, তেমনই থাকবে, প্লাস, মানে আগে ছিল মাইনাস ই বাই এ, এখন হয়ে গেল প্লাস ই বাই এ। ঠিক আছে, এ মিউ হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার, সাই ছিল আগে, এখন সাই স্টার হয়ে যাবে, তাই তো? তাহলে যে কনজুগেটটা হলো সাই সি ইকুয়াল টু সাই স্টার, মানে সাইকে সাই স্টার করে দিলাম, ট্রান্সফর্ম করলাম। এইবার যদি ডিরাক, এটা হলো কেজি ইকুয়েশনের জন্য। ডিরাক ইকুয়েশনের জন্য কি হবে জিনিসটা? ডিরাক ইকুয়েশনের ব্যাপারটা কি দাঁড়ায়? ডিরাক ইকুয়েশনটা ছিল হচ্ছে আইএইচ কার ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা, যেটাকে ওই গ্র্যাড টাইপের যে ডেল্টাটা, ওইটা আইএইচ কার ডেল্টা মাইনাস ই বাই সি ইন্টু এ মাইনাস এম সি, সেটা সাই এর ওপর অপারেট করে জিরো হচ্ছে। আর এইটাকে যদি আমরা কনজুগেট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, ফার্স্টে আগে আমরা করে নিচ্ছি। হ্যাঁ, কনজুগেট যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? আইএইচ কার ডেল্টাটা যেমন ছিল তেমন থাকবে, মাইনাস ই বাই সিটা প্লাস ই বাই সি এ হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তো হলো, মাইনাস এম সি, আর সেটা সাই এর ওপর অপারেট করেছে, সাইটাকে আমরা এখন সাই সি দিয়ে যদি লিখি, মানে কনজুগেট হয়ে গেল, সাই সি ইকুয়াল টু জিরো। এবার কমপ্লেক্স কনজুগেট যদি করি, তাহলে কি হয় দেখো, আইএইচ কার ডেল্টাটা কমপ্লেক্স যখন করব, কি হয়ে যাবে কমপ্লেক্স কনজুগেট? মাইনাস আইএইচ কার ডেল্টা, তাই তো? এখানে আমরা ওই কোভ্যারিয়েন্ট ওই ফর্মে যদি লিখি, মাইনাস আইএইচ কার ডেল মিউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার ওইখানে তো চার্জটা কনজুগেট করে মাইনাস ই বাই সিটা প্লাস ই বাই সি হয়ে গেছিল সেকেন্ড স্টেপে। আবার এখন আমরা আবার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি, তাহলে আবার মাইনাস ই বাই সি হয়ে যাবে, মাইনাস ই বাই সি এ মিউ ইন্টু, এখানে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি, গামা মিউ। ঠিক আছে, কি যেন গামা সেই ডিরাক্স ম্যাট্রিক্স না কি একটা বলে না? ডিরাক স্পাইনল বা স্পিনল। ওকে, স্পিনার। ঠিক আছে, আচ্ছা, তাহলে গামা মিউ এবং তার কমপ্লেক্স কনজুগেট, মানে গামা মিউ স্টার অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস এমসি, যেমন ছিল এমসি, আর এখানে সাইটা সাই স্টার হয়ে গেল, সেটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে যে জিনিসটা, মানে সাইটা যে কনজুগেট করে সাই সি হয়েছিল, সাই সিটা আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে? দাঁড়ালো সি গামা জিরো সাই স্টার। ঠিক আছে, সাই সিটাকে আমরা, মানে ওয়েভ ফাংশনের কনজুগেটটা এই জিনিসটা দাঁড়াচ্ছে সি গামা জিরো সাই স্টার। কেজি ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু সাই সি ইকুয়াল টু সাই স্টার হয়েছিল, জাস্ট নর্মাল একদম। এখানে কিন্তু একটু অন্য, সি গামা জিরো সাই স্টার। একটা কন্ডিশন অবশ্যই আছে, সেই কন্ডিশনটা হলো সি গামা জিরো ইন্টু গামা মিউ স্টার ইন্টু সি গামা জিরো ইনভার্স, সেইটা হতে হবে মাইনাস গামা মিউ। এইটা স্যাটিসফাই করতেই হবে, তবেই সাই সি ইজ ইকুয়াল টু সি গামা জিরো সাই স্টার হবে। ঠিক আছে, সিটা এখানে সাম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, ডিরাক বেসিসের ক্ষেত্রে গামা টুটা ইমাজিনারি। আচ্ছা, গামা মিউ যে বললাম, মিউ তো হতে পারে 0 1 2 3 মিউ এর ভ্যালু,
তো গামা 2টা ইমাজিনারি, গামা 0, গামা 1, গামা 3 এগুলো রিয়েল। ওকে, আচ্ছা, গামা 2টা ইমাজিনারি যদি হয় তাহলে ওই কনজুগেটের ক্ষেত্রে ইমাজিনারিটাই কাজে লাগবে, চেঞ্জ হবে। তাহলে তখন সি গামা 0 সেইটা কিন্তু আই গামা 2 সাথে ইকুয়াল হয়। সি গামা 0 যদি আই গামা 2 হয় তাহলে আমরা রিকোয়ার্ড কন্ডিশনটা ফুলফিল করতে পারবো। এবং পজিট্রনের জন্য, মানে ইলেকট্রনের অপোজিট চার্জ যেটা পজিট্রনের জন্য, আমরা সলিউশনটা বের করতে পারবো। এটাই বেসিক্যালি চার্জ কনজুগেশন ছিল। দুটো কেজি ইকুয়েশনের ক্ষেত্রে চার্জ কনজুগেট করলে কি হয়, আর ডিরাক ইকুয়েশনের ক্ষেত্রে চার্জ কনজুগেশনে কি হয়। কেজি ইকুয়েশনের ক্ষেত্রে দেখলাম আমরা সাই সি ইকুয়াল টু সাই স্টার হলো, আর ডিরাক ইকুয়েশনের ক্ষেত্রে সাই সি ইকুয়াল টু সি গামা 0 সাই স্টার, যেখানে গামা 0 একটা পার্টিকুলার ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে সি গামা 0 গামা মিউ স্টার সি গামা 0 ইনভার্স ইকুয়ালস টু মাইনাস গামা। এইটা হতেই পারে। আচ্ছা, তাহলে এখানে এতক্ষণ আমরা পেলাম গামা 0, গামা 1, গামা 2, গামা 3। অনেক জায়গায় অনেক বইতে গামা 0 থাকে না, গামা 1 থেকে স্টার্ট হয়, মানে গামা 1, গামা 2, গামা 3 ওটা তো সেম। অনেক জায়গায় গামা 0টাকে গামা 4 লেখে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু কাইরালিটি ব্যাপারটা একটু জাস্ট আমি বলে দিচ্ছি। দেখো, ক্লিফোর্ড অ্যালজেব্রার ক্ষেত্রে, মানে যেখানে অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রা যেটাকে আমরা বলি, অ্যান্টি কমিউটিং ক্লিফোর্ড অ্যালজেব্রা, একটা n ক্রস n ম্যাট্রিক্স যদি হয় তাহলে, মানে আমি বলবো যে ধরো একটা n ক্রস n ম্যাট্রিক্স, সেটা অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রাকে যদি ফলো করে তার নাম্বার হতে হবে অবশ্যই একটা বেশি আমাকে এক্সট্রা থাকতেই হবে, তবে অ্যান্টি কমিউটিং রিলেশন গুলো, সে অ্যান্টি কমিউটিং অ্যালজেব্রা গুলো ফলো করবে। মানে যদি আমার 4x4 ম্যাট্রিক্স হয় তাহলে আমার তার ওই ম্যাট্রিক্স গুলোর নাম্বার হতে হবে 5খানা, ঠিক আছে, 4+1। তো এখানে তো আমরা অবশ্যই সবকটাই 4x4 ম্যাট্রিক্স দিয়ে কাজ করে এসেছি, কারণ 2x2 ম্যাট্রিক্স দিয়ে তো হয়নি কাজ, সেটা আমরা আগেই দেখেছি। তো এখানে আমার 4x4 ম্যাট্রিক্স যে গামা, তো গামা বলে যাই বলো, মানে ম্যাট্রিক্স মোট কথা তার নাম্বার হতে হবে 5খানা। তো এখনো অবধি আমরা 4খানা পেয়েছি, গামা 0, গামা 1, গামা 2, গামা 3। নিশ্চয়ই আরো একটাকে আমরা আনতে পারবো, সেটাকে আনলাম হচ্ছে গামা 5, যেটা হচ্ছে ফিফথ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, গামা 5টাকে আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট আগের যে 4খানা ম্যাট্রিক্স তার প্রোডাক্ট ইনটু আই, মানে আই গামা 0, গামা 1, গামা 2, গামা 3 ইজ ইকুয়ালস টু গামা 5। এবং এইটা যখনই আসছে এইটা অবশ্যই এনশিওর, মানে এটা জানাই যাচ্ছে যে গামা 5টা বাকি গামাগুলোর সাথে অ্যান্টি কমিউট করবে, মানে অ্যান্টি কমিউট অ্যালজেব্রার জন্যই তো জিনিসটা এলো। তো গামা 5টা বাকি গামাগুলো, গামা 0, গামা 1, গামা 2, গামা 3, যেটাকে আমরা একবারে গামা মিউ দিয়ে লিখছি, তো তার সাথে অ্যান্টি কমিউট করছে, কিন্তু কমিউট নয়, মনে রাখ, মানে প্লাস। আচ্ছা, আরেকটা হচ্ছে জিনিস, গামা 5টা অবশ্যই হারমিশিয়ান, গামা 5 এর স্কোয়ার, হারমিশিয়ানের স্কোয়ার অবশ্যই ইউনিটারি হয়, তো গামা 5 এর স্কোয়ার হচ্ছে 1। এইবার ডিরাক ইকুয়েশন ক্ষেত্রে যদি দেখি, আমার ডিরাক ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমার মনে মনে আছে কিনা, মনে অবশ্যই আছে, বিটাটা এইচ এর সাথে অ্যান্টি কমিউট করেছিল। হ্যাঁ, তাহলে বিটা এইচ এর সাথে যদি অ্যান্টি কমিউট করে, আমরা লিখতে পারি কি, বিটা এইচ প্লাস এইচ বিটা ইজ ইকুয়ালস টু 2mc স্কয়ার। আচ্ছা, আরেকটা জিনিস, গামা 5 আর এইচ এর সাথে যদি আমরা অ্যান্টি কমিউটেশনের রিলেশনটা দেখি, তাহলে গামা 5h প্লাস এইচ গামা 5, সেইটা হচ্ছে ইজ ইকুয়ালস টু, এইচ এর ভ্যালু গুলো যদি বসিয়ে টসিয়ে দিই আলটিমেটলি পাচ্ছি 2c গামা 5 আলফা ডট পি। এবার গামা 5 আলফাটাকে আমরা স্পিন এস দিয়ে লিখছি, যেটা হচ্ছে স্পিন, ঠিক আছে, মানে মোট কথা এস, সেটা যেখানে যে নোটেশনেই থাক, স্পিন সেটা মোট কথা, ঠিক আছে, গামা 5 আলফা। তাহলে 2c এস ডট পি চলে এলো। এবার ডিরাক বেসিস গুলো যদি দেখি, ডিরাক বেসিসে কি হয়, ডিরাক বেসিস হচ্ছে একটা আলফা, যেটা হচ্ছে 0 সিগমা সিগমা 0,
একটা এস মানে স্পিন, যেটা অনেক জায়গায় হচ্ছে ক্যাপিটাল সিগমা দিয়ে লেখে, সেটা হচ্ছে সিগমা 0 0 সিগমা, আর একটা গামা 5 যেটা হচ্ছে 0 1 1। আচ্ছা, এই যে এখানেই জিনিসটা হেলিসিটিটাও এখানেই চলে আসে, যেটা হচ্ছে ওই এস ডট পি যেটা এলো, ওটাই তো আমরা হেলিসিটি। এস ডট পি ইজ দ্য প্রজেকশন অফ স্পিন অ্যালং দ্য ডিরেকশন অফ মোশন, সেটাকে আমরা হেলিসিটি বলি। ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস যদি দেখি, বিটার যে অ্যাভারেজ ভ্যালু যেটা, সেটা আসে হচ্ছে এমসি স্কোয়ার বাই ই। গামা 5 এর অ্যাভারেজ ভ্যালু যদি নিই, স্বাভাবিকভাবে চলে আসবে, ওটা কি ছিল, গামা 5 এস ডট পি, তার অ্যাভারেজ ভ্যালু ইন্টু সি বাই ই চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে হেলিসিটি অপারেটর মানে এস ডট পি, তার থেকে ভি বাই সি টাইমস বেশি হচ্ছে কাইরালিটিটা মানে গামা 5টা। ঠিক আছে, ওকে। ই এর ভ্যালু যদি বসিয়ে দাও, ওই ভি দিয়ে চলে আসছে, আলটিমেটলি ভি বাই সি টাইমস। আচ্ছা, একটা জেনারেল ফর্ম যদি আমরা কাইরালিটি লিখতে চাই গামা 5 এর, সেই এখানে একটা টেন্সার চলে আসে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আই বাই 4 ফ্যাক্টোরিয়াল এপসাইলন মিউ নিউ ল্যামডা সিগমা, মানে এপসাইলনের সাফিক্স মিউ নিউ ল্যামডা সিগমা, মানে এটা একটা টেন্সার, অবশ্যই এটা টোটালি অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, ইনটু গামা মিউ গামা নিউ গামা ল্যামডা গামা সিগমা। এটা জাস্ট জেনে রাখো, এটা অতটাই দরকার নেই। আরো কিছু ইনফরমেশন আমি দিই। যদি আমরা 4x4 ম্যাট্রিক্সকে ওই বেসিসগুলো দিয়ে ভাঙি, 16খানা ম্যাট্রিক্স পাবো। 16খানা যে ম্যাট্রিক্স পাবো, একটা পাবো হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স 1, একটা পাবো গামা মিউ, একটা না, 4টে গামা মিউ পাবো, মানে 4টে ভেক্টর, গামা মিউটা হচ্ছে ভেক্টর, 4টে ভেক্টর পাবো, 6টা টেন্সার পাবো, সিগমা মিউ নিউ, এটা হচ্ছে টেন্সার, মানে দুটো যখনই থাকবে মিউ নিউ ওটা টেন্সার হয়ে গেল, একটা যখন ছিল ওটা ভেক্টর ছিল। 4টে পাবো অ্যাক্সিয়াল ভেক্টর মানে গামা মিউ গামা 5, আর একটা পাবো সিউডো স্কেলার গামা 5। ঠিক আছে, টোটাল 16খানা, এটাকে লোরেন্জ গ্রুপ বলা হয়। তাহলে জাস্ট জেনে রাখো, এগুলো অতটা ওই। তো গামা 5 দেখছি এটা একটা সিউডো স্কেলার। ঠিক আছে, কারণ কারণ আগেই আমরা এরকম একটা ফর্ম দেখেছিলাম, গামা 0 গামা 5 গামা 0 ইনভার্স, সেটা হচ্ছে মাইনাস গামা 5। আগে চার্জ কনজুগেশনে ছিল, দেখো, সি গামা 0 গামা মিউ স্টার সি গামা 0 ইনভার্স, সেটা হচ্ছে মাইনাস গামা মিউ, মানে মাঝখানে যেটা থাকছে গামা মিউ স্টার, আর বাদিকে হচ্ছে সি গামা 0 ছিল, ডান দিকে তার ইনভার্সটা ছিল সি গামা 0 ইনভার্স, মানে গামা মিউ স্টারটা সি গামা 0 সি গামা 0 ইনভার্সের মাঝখানে পড়ে যে আমাদের ইয়েটা দিচ্ছে, সেটা হচ্ছে মাইনাস গামা মিউ দিচ্ছে, মানে তার মাইনাসটা দিচ্ছে। এখানেও সেম, গামা 5টা গামা 0 আর গামা 0 ইনভার্সের মাঝখানে যখনই ফেলছি, সেটাকে আমরা পাচ্ছি মাইনাস গামা 5, মানে গামা 0 গামা 5 গামা 0 ইনভার্স, সেটা হচ্ছে মাইনাস গামা। এই হলো আপাতত। আর প্রজেকশন অপারেটর রয়েছে, যেহেতু ওয়েল ইকুয়েশন আছে, ওয়েল ইকুয়েশনে তোমাদের প্রজেকশন অপারেটর রয়েছে, প্রজেকশন অপারেটর একটা ব্যাপার থাকবে। প্রজেকশন অপারেটর আর কিছু না, কাইরালিটির প্রজেকশন অপারেটরকে আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস গামা 5 বাই, এইটা হচ্ছে মনে রাখবে। প্রজেকশন অপারেটরের ফর্ম হচ্ছে এইটা। প্রজেকশন অপারেটরে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে ওই প্রজেকশন অপারেটরটা স্কোয়ার সব সময় সেম ম্যাট্রিক্সটাই দেবে। এটা কখন দেয়? যখন 1 স্কোয়ার 1 হয়, তো যখন আইডেন্টিটি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে সাম অফ অল প্রজেকশন আলটিমেটলি গিয়ে দাঁড়াবে আইডেন্টিটি। আচ্ছা, প্রজেকশন অপারেটর ফর এনার্জি তাহলে কি হবে?
আমার কাইরালিটির প্রজেকশন অপারেটর ছিল 1 প্লাস মাইনাস গামা 5/2, ওই কাইরালিটি এটা দিয়ে গামা 5 দিয়ে। এনার্জি যদি বলি তাহলে গামা 0টা ইউজ হবে, 1 প্লাস মাইনাস গামা 0/2, ঠিক আছে। অবশ্যই রেস্ট ফ্রেমে, যেখানে P0টা হচ্ছে E/C, মানে MC। আচ্ছা, আর হচ্ছে প্রজেকশন অপারেটর ফর স্পিন তাহলে কি হবে বলো? ওই একই ফর্ম, 1 প্লাস মাইনাস, জাস্ট ওইখানে আমার সিগমা জেড বসবে। যদি আমরা জেড ফ্রেমের মানে জেড এক্সিসটাকে দেখি রেস্ট ফ্রেমের মেজারমেন্ট ডিরেকশনের হিসাবে, তাহলে সিগমা জেড বসবে। মানে ফর্মটা কিন্তু একই, 1 প্লাস মাইনাস ওই মানে যে যা তুমি যার প্রজেকশন অপারেটর বের করতে চাইছো সেইটা রিলেটেড যে আমার কোয়ান্টিটিটা থাকছে বাই 2। আচ্ছা, ওয়েল ইকুয়েশনটা পরের দিন আমি দেখবো, তুমি আগে মানে এগো আর কি কিছুটা, ওই হেলিসিটি ওইগুলো কমপ্লিট করো, নোটটা বানাও, তারপরে আরো কিছুটা এগো, তারপরে আমি ওয়েল ইকুয়েশনটা দেখছি। আচ্ছা, আর স্ট্যাটমেকটা তোমাদের ও দেখি কবে থেকে যদি ইয়ে করে তাহলে একসাথে স্টার্ট করবো, ঠিক আছে? ঠিক আছে। ওই জন্য স্ট্যাটমেকটা আজকে ইয়ে করছি না, যতটুকু তোমার এইটা বাকি ছিল এইটা কিছুটা এগিয়ে দিলাম। নেগেটিভ এনার্জিতে একটা কোয়েশ্চেন ছিল লাস্ট ওয়ান, সেটা বলো, হচ্ছে আমরা যখন যেটা আগে জিজ্ঞেস করছিলাম ওইটাই একটা পার্ট, প্রথম দিন যেটা জিজ্ঞেস করছিলাম, ওই আমি একটা ইলেকট্রন কি যেন বলে নিউক্লিয়াসের পোটেনশিয়ালের ক্ষেত্রে আমি দেখছি, তো তখন যে কথাটা আসলো যে আমার নেগেটিভ এনার্জি স্টেটগুলো ইনফিনিটি অবধি যাবে, বাট নিউক্লিয়াস অবধি যাবে না, ওটা ওখানে স্কুইশ হয়ে যাচ্ছে। এবার আমার কথা, তো আমাদের কোয়ান্টাম মেকানিক্যালি প্রত্যেকটা এনার্জির মাঝখানের যে গ্যাপ, মানে এনার্জি লেভেলের মাঝখানের যে গ্যাপটা, সেটা ডিসক্রিট, আর একটা মানে নির্দিষ্ট ভ্যালু আছে, ওটা হাফ হাফ যাই হোক ওরকম হবে না। তাহলে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি রয়েছে যে গ্যাপটা কত হতে হবে সব কটার মধ্যে। না, সব কটার মধ্যে কনস্ট্যান্ট কি থাকে? গ্যাপ থাকে না, সব কটার মধ্যে তো কনস্ট্যান্ট গ্যাপ থাকে না। হ্যাঁ, সেটা তো ঠিক আছে যদি কনস্ট্যান্ট নাও থাকে। এবার আমি যখন বলছি নিচের দিকে ইনফিনিটি অবধি যাচ্ছে, বাট ওটা স্কুইশ করে যাচ্ছে, তো ওই যে গ্যাপটা, ওই গ্যাপটা তো একটা সময় ধরে নাও তোমার জিরোর কাছাকাছি পৌঁছে যাবে। হ্যাঁ, তাহলে এবার জিরোতে যখন পৌঁছে গেল, তারপরে ওর থাকার কি কথা, মাইনাসে গ্যাপটা শুরু হয়ে যাচ্ছে, তাহলে ওভারল্যাপ করে গেল না? মানে আমি বলছি ওখানে যদি এবার গ্যাপটা রাখতে হয়, তাহলে তো স্পেসকে স্কুইজ, মানে কি বলবো, স্পেসের একটা এদিক ওদিক আসছে। তুমি মানে বলছো যে নিউক্লিয়াসের কাছাকাছি যদি যখন যাচ্ছে, তাই তো? আমি তো ওইটাই তো আমি বললাম। ওইটা মানে তুমি যেটা ধরছো, তোমার এখানে জাস্ট ভুলটা হচ্ছে তুমি মানে ফিজিক্যালি যে গ্রাউন্ড স্টেটটা হয় সেইটাকে গ্রাউন্ড মানে জিরো ধরে দিয়ে তুমি বলছো যে ওইটা যখন পজিটিভ এনার্জি স্টেট থেকে ওই জিরো এনার্জি স্টেটে আস্তে 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 যখন ওই এনার্জি গ্যাপটা জিরো হয়ে গেল, তখন নেগেটিভ এনার্জির সাথে সে তো ইয়ে হয়ে গেল, তাই তো? মানে মার্চ করে যাওয়ার মতো, ওভারল্যাপ হয়ে গেল, এইটা বলতে চাইছো তো? না, আমি বলছি আমার ইয়েটা গ্রাউন্ড না, ওটার পরে চলছে, চলতে মানে নেগেটিভে চলে গেল। হ্যাঁ, নেগেটিভে চলছে, নো প্রবলেম। এবারে চলতে চলতে ওই জিনিসটা ইনফিনিটির দিকে, মাইনাস ইনফিনিটি টেন্ড হচ্ছে, হতে হতে ওটা অ্যাট দ্য এন্ড, এবার যখন শুরু মাইনাস ইনফিনিটি যাচ্ছে, মানে কিছু তো স্পেস লাগবে, ডিসক্রিট যেহেতু, ওটা নিউক্লিয়াসের অবধি গিয়ে পৌঁছাবে না, কারণ ওর পরে তো নিউক্লিয়াস আছে। এবার নিউক্লিয়াস অবধি পৌঁছাবে না, তার আগে একটা সার্টেন ইয়েতে শেষ হয়ে যাবে। এবারে শেষ হচ্ছে আবার ইনফিনিটিতেও যাচ্ছে, তার মানে না না না, নিউক্লিয়াসে ইনফিনিটিতে যাওয়া মানেই তো নিউক্লিয়াস। এবার এখানে কিন্তু আগের দিন যে এটা মানে যাবে না বলা হয়েছে, কি হচ্ছে মানে দেখো, ওইটাই তো আমি বললাম যে বাস্তবে কি হচ্ছে, নিউক্লিয়াসে যাওয়ার আগে আটকে যাচ্ছে,
নিউক্লিয়াসে চলে গেলে তো তাহলে আর হতো না, মানে ইয়ে হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, কোলাপস করে গেল। নিউক্লিয়াসে যে যাবে না ও, মানে একটা মাইনাস ইনফিনিটিতে যাওয়ার আগেই ও একটা জায়গায় ও ফিজিক্যালি বেরিয়ার ওর পড়ে যাচ্ছে, যার জন্য ও আর যেতে পারছে না। সেইটাকেই ডিরেক্ট বলেছে ওইখানে মানে ওই এনার্জি স্টেট গুলোতে যেতে পারবে না, কারণ ওই এনার্জি স্টেট গুলো অলরেডি ফিল উইথ নেগেটিভ অ্যান্টিবডি। আমি ওটা বলছি, আমি বলছি ইলেকট্রন যাচ্ছে, আমি বলছি এনার্জি স্টেটটা তো এক্সিস্ট করছে। এবার এনার্জি স্টেটটার মধ্যে তো আমার পজিট্রন রয়েছে, ওটা তো ফিল্ড, মানে কিছু তো রয়েছে ওখানে। হ্যাঁ ওটা হলো, কিছু রয়েছে, মানে এটা ভাবা হচ্ছে। হ্যাঁ বল। কিছু তো রয়েছে। তাহলে এবার ওইটা টেন্স হতে হতে যদি তুমি যেটা বললে নিউক্লিয়াস যদি যায়, তাহলে তো নিউক্লিয়াস অবধি মানে কি বলবো, নিউক্লিয়াস ডিট্যাচ থাকলো না, ওটা তো নিউক্লিয়াসের সাথে ম্যাচ, মানে কি বলবো, একসাথে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাকে বলছি। আর এবারে যেটা কোয়েশ্চেন দাঁড়াচ্ছে, যে যদি ওটা নিউক্লিয়াস অবধি যায় টেন্স টু ইনফিনিটি হয়ে, তাহলে আমার যে ধরলাম যে পজিটিভ লোয়েস্ট এনার্জি স্টেটটা ছিল, তার থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা তো ইনফিনিটি হয়ে যাচ্ছে না? কারণ ওখানে ইনফিনিট খানা একটা নির্দিষ্ট গ্যাপের মধ্যে যদি আমি ইনফিনিট খানা স্টেট ঢুকাতে যাই, আমার তো কিছু হলো স্পেস লাগবে। বলছি ইনফিনিট খানা স্টেট রয়েছে, তাহলে তো ডিস্টেন্সটা ইনফিনিট হয়ে যাবে। দেখো এইখানে ডিস্টেন্সটা ইনফাইনাইট হবে, কারণ আমি দেখো জাস্ট আমি এইটা থেকে পুরো বাইরে একটা জিনিস আমি বলছি। আমি কি এইটা বলতে পারি যে একটা লাইন, যে আমি ধরো একটা পেন দিয়ে একটা লাইন ড্র করলাম, আমি তো বলতেই পারি ওই লাইনটার মধ্যে ইনফাইনাইট কালার লাইন রয়েছে। হ্যাঁ যদি আমি ডিমেনশনালি দেখি তাহলে হ্যাঁ, মানে যত আমি জুম করব ওটা তত বেশি বড় হবে, তখন অতগুলো লাইন রয়েছে। জুম করব, যদি ইনফাইনাইট আমি জুম করি ততই আমি লাইন পেতে পারবো। হ্যাঁ তুমি যেটা বলছো সেম ব্যাপারটা, মানে তুমি বলছো ডিস্টেন্সের ব্যাপার, তো আমি ওই একটা লাইন ডিস্টেন্সের মধ্যেই ইনফাইনাইট লাইন মানে বলতে পারি। এবার যদি সেটা ধরা হয়, তখন তো তাহলে আমার কি বলে এনার্জি স্টেট গুলো কি কোয়ান্টাইজার থাকলো? তখন তো আমার এই পয়েন্টের ভ্যালু গুলো চলে আসবে, ডিসক্রিটনেস তো থাকছে। এইখানেই তো কোয়ান্টাম নাম্বার, এইখানেই তো, এই কারণেই তো ক্লাসিক্যালের জিনিসগুলো কন্টিনিউয়াস হয়ে গেছে, কোয়ান্টামে গিয়ে ডিসক্রিট হয়ে গেছে। মানে কোয়ান্টাম মানে আর কিছুই না, মানে প্রচুর ম্যাগনিফাই করে গেছি আমরা একটা জিনিসকে, ম্যাগনিফাই করে 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 দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যেটা বাইরে থেকে আমাদের কন্টিনিউয়াস লাগছিল, সেটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডিসক্রিট। ডিসক্রিট কি তাহলে না, তুমি বললে হচ্ছে যে আমি যত জুম করব আমি যত দেখতে পাচ্ছি জিনিসটা রয়েছে, তো ইনফিনিট অবধি তো যাচ্ছে না, ওটা ওইটুকুর মধ্যে ইনফিনিট রয়েছে, কারণ জুম করলে আরো পাচ্ছি। তো ওকে আমি আগে ওটাকে, এবার হ্যাঁ আমি যখন তাহলে আমি যখন ইয়ে করছি ডিসক্রিট দেখতে পাচ্ছি। এবার তাহলে কি হলো, আমি দুটো নর্মাল স্টেট না বাইরে থেকে দেখছিলাম, ওটাকে জুম করলাম, দেখলাম ওর মধ্যে আরো রয়েছে। তো সেক্ষেত্রে আমার যে দুটো বাইরে থেকে দেখছিলাম, সেই দুটো আমার লিটারালি আগে মানে মেইন কোয়ান্টামের ভ্যালু ছিল, যে ওইটা একটা ওর সাথে দ্বিগুণ করলে এইটা আসলো, তো এইটা আমি কোয়ান্টাম পেলাম, যেটা এইচ নিউ মাল্টিপল হয় যেরকম হবে। এবার আমি ওটাকে জুম করলাম, ভেতরে আরো পেলাম, তাহলে তো পয়েন্টে এইচ নিউটা পয়েন্টে চলে আসলো না? হ্যাঁ মানে পয়েন্টে না, ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে যখন ঢুকে গেছি আমরা, তখন আমরা অটোমেটিক্যালি এমন একটা টুল পেয়ে গেছি যেখানে আমরা ওই একটা লাইনের মধ্যেই ইনফাইনাইট খানা লাইন আলাদা করেই দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো কথাটা? মানে তুমি জাস্ট অ্যানালজিটা নিচ্ছ যে ক্লাসিক্যালে আমরা যেটা কন্টিনিউয়াস দেখছিলাম সেটা জুম করে কোয়ান্টামে গেলাম, ডিসক্রিট হয়ে গেল। এইবার আমি যখন বলছি ওই ডিসক্রিট দুটো লাইনের মাঝেও আবার মানে এনার্জি স্টেট থাকতে পারে ইনফাইনাইট, মানে আমি আরো জুম করে তারপর ওটা দেখতে পাবো, কিন্তু সেটা না, আমরা অটোমেটিক্যালি কোয়ান্টামে যখন ঢুকে গেলাম আমরা ওই একটা লাইনের মধ্যে ইনফাইনাইট খানা লাইন দেখতে পাচ্ছি অলরেডি, মানে আর আমাদের জুম করে ঢোকার দরকার নেই। মানে তুমি যে বলছো ওই একটা দুটো এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপটা রয়েছে, ওইটা আমাদের আরো জুম করলে ওই গ্যাপের মধ্যে আরো এনার্জি দেখতে পাবো, সেইটা না, সেইটা কিন্তু নয়। আমরা অটোমেটিক্যালি গ্যাপ দেখার দেখে নিয়েছি, ওকে তাহলে ওই দুটোর মধ্যে আমরা ইনফাইনাইট খানা গ্যাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি জুম তাহলে করছি না, আমি নরমালি দুটো স্টেটের মাঝখানে ইনফিনিট খানা স্টেট দেখতে পাচ্ছি, মানে দুটো স্টেট যেটা আমি নরমালি ক্লাসিক্যাল আগে দেখছিলাম। তো সেই যাই হোক, যখন কোয়ান্টাম লেভেলে ঢুকলাম ওই দুটো স্টেটের মাঝখানে আমার ইনফিনিট খানা স্টেট রয়েছে, কোয়ান্টাই স্টেট রয়েছে। তাহলে আমার ওইখানে স্পেসটা, মানে নর্মাল যে স্পেস টাইমে যে স্পেস ফ্যাব্রিক বলছি, ওই জিনিসটা স্কুইশ হয়ে গেল না? মানে ডিস্টরশন তৈরি হলো না স্পেসে?
না সেইটা কি হলো, কারণ এটা কারণ আমরা তা দেখছি না যে হলে আমি এনার্জি ইনফিনিট লেভেল। খানা ইয়ে এনার্জি লেভেলটাকে থাকার জন্য তো একটা আমার স্পেস দরকার, একটা জায়গা এনার্জি লাগবে। লেভেলটাকে থাকার জন্য একটা জায়গা লাগবে, হ্যাঁ, মানে সেই কারণ না অ্যাকচুয়ালি তো আমি ওখানে পার্টিকেলটাকে থাকার পার্টিকেলটা তখন থাকবেই না যদি কোনো জায়গাই না থাকে। হ্যাঁ তো হ্যাঁ যখন ও জায়গা লাগছে, আমি বলছি ইনফিনিট খানা রয়েছে, ইনফিনিটটা কোয়ান্টাইজড, মানে ওটা ওইরকম পয়েন্টে আসবে না, ওটা নির্দিষ্ট গ্যাপে রয়েছে, যেরকমই থাক। এবার তাহলে আমার ওই ওই জায়গাটাতে স্পেসটা স্কুইশ হতে হবে, কারণ ইনফিনিট খানা রয়েছে, মানে একটা ধরো ইনফিনিট না, ইনফিনিট ডিস্টেন্সের স্পেস, ওটা ওইখানে স্কুইশ হয়ে ওইটুকু জায়গার মধ্যে রয়েছে। তা নাহলে তো আমার পুরো স্পেসটা হচ্ছে না। মানে যেরকম আমাদের ওই কি বলে বড় বড় মাস না অবজেক্টের পাশে এরকম দেখতে পাচ্ছি স্পেস স্কুইশ, সেরকম হবে না। না সেই রকম না, জিনিসটা জিনিসটা কেন? দেখো, এই জিনিসটা এইভাবে নয়। আমি কিন্তু বলতে পারি, দেখো, এইটা থেকে একটা বাইরে গিয়ে ধরো আমি বসে আছি একটা জায়গায়, আমার যতখানি স্পেস লাগছে, ঠিক আছে, আমি এক্সাইটেড স্টেটে রয়েছি প্রচন্ড, মানে আমার এনার্জিটা বেশি রয়েছে, তাহলে আমার স্পেস যা লাগছে, আমার এক্সাইটে আমি একদম অন্য মানে লোয়েস্ট, আরো লোয়ার লোয়ার এক্সাইটেড স্টেটে যাচ্ছি, আমার স্পেসটাকে কিছু চেঞ্জ হবে? অবশ্যই হবে। একটা পার্টিকেল এক্সাইটেড স্টেটে থাকলে একটু স্পেসটা বেশি লাগবে তার, কারণ ওখানে এনার্জিটা বেশি থাকছে। কিন্তু এমন তো নয় যে আমার প্রত্যেকটা এনার্জির জন্য আলাদা আলাদা স্পেস লাগবে। মানে এমন হতে পারে না যে আমি একটা এখন এই জায়গায় বসে আছি একটা জায়গায়, আমাকে অন্য এনার্জিতে যেতে গেলে আমাকে এই জায়গাটা আর আমি বসতেই পারবো না, পুরো পাশে অন্য একটা জায়গায় অন্য একটা স্পটে গিয়ে বসতে হবে। সেটা কি, এটা কি ট্রু? এটা তো ট্রু না। যদি সেটা, সেটাই তো ইয়েতে ছিল না, মানে বোরের যে মেইন থিওরি ছিল আমাদের, বোরের ফার্স্ট কোয়ান্টাইজেশনের ওখানে, যে একটা স্টেট থেকে আর একটা স্টেটে, মানে যদি আমি স্টেট চেঞ্জ না করি হ্যাঁ তাহলে হ্যাঁ তো আমি এক্সাইটেড থেকে গ্রাউন্ড স্টেট বরং যেতে পারবো না, কারণ তখনই ওরা বলছে হচ্ছে আমাদের এনার্জি এমিট করছে। এবার যদি আমি মানে সেম এনার্জি স্টেটে থাকি তাহলে সেই ডিজেনারেসি চলে আসলো। না, তুমি এনার্জি স্টেট আর পজিশনের সাথে তুমি গুলিয়ে ফেলছো। এনার্জি স্টেট গুলো যখন এনার্জি শিফট করছি, একটা পার্টিকেল এক জায়গায় থেকেই কিন্তু এনার্জি তোমার দিতে পারে বা নিতে পারে। এবার এনার্জি নেওয়ার পর বা ছাড়ার পর সে কি হচ্ছে, সে কিন্তু স্টেট চেঞ্জ করছে না, মানে তার পজিশন চেঞ্জ করছে। আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স বোঝাতে গিয়ে ছবিতে যেটা দেখানো হয়, একটা মাঝে নিউক্লিয়াস, তার চারিপাশে অরবিট গুলো ওকে, রয়েছে, ইলেকট্রন মানে অরবিটে ঘুরছে। ওকে আমি বুঝলাম এবার গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো তাহলে। অরবিট গুলো মানে কিন্তু স্পেশিয়াল অরবিট নয়, অরবিট গুলো হচ্ছে এনার্জি অরবিট, বুঝতে পেরেছো? আমি ওইটাই মানে এইটা আমাকে একদিন বলেনি কেউ যে ওটা স্পেশিয়াল অরবিট না, আমি ভাবতাম হচ্ছে যে আমার এনার্জি স্টেট যেগুলো রয়েছে সেইগুলো না স্পেশিয়ালি ওর স্টেটটাকেও ডিফাইন করছে, তো আমি যদি এনার্জি ছাড়ি তো আমি ভেতরে যাব, আর এনার্জি যদি নিই তাহলে বাইরে যাব। না, এইটা এইটা পুরোটা পুরোটা সত্যি নয়। অবশ্যই সত্যি, আমি যদি একটা ইলেকট্রন যে বাইরের দিকে রয়েছে, আমরা কেন বলি এনার্জি বেশি, মানে মানে যে একদম বাইরের দিকে রয়েছে একটা অ্যাটমের, সে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে তার সে একদম হাইয়েস্ট এনার্জি স্টেটে রয়েছে, মানে তাকে যদি একটুখানি টোকা দিই সে বেরিয়ে যেতে পারবে। এইটা সত্যি, মানে তোমার এটা স্পেশিয়ালিও বলতে পারো, কিন্তু মানে একটা অ্যাটমের ক্ষেত্রে আর কি স্পেশিয়াল ব্যাপারটা থাকে, মানে এটা জাস্ট এনার্জিরই একটা ব্যাপার। যখন তুমি একটা ছোট জায়গায় মানে খুব একটা ছোট ব্যাপার নিয়ে, কোয়ান্টাম মেকানিক্যাল ব্যাপার নিয়ে ডিল করছো, তখন সেখানে মানে স্পেশিয়াল ব্যাপারটা মানে পজিশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটাকে ওইভাবে ভাবলে ঠিক চলবে না। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জির ব্যাপার। আমরা যে অরবিটাল গুলো আঁকি KLM, ওগুলো আর কিছু নেই, এনার্জি। আমরা দেখি যখন একটা ইলেকট্রন তোমার এনার্জি এমিট করে দিচ্ছে, আমরা সে এখানে আঁকতাম যে হায়ার এনার্জি একটা অরবিটাল থেকে লোয়ার এনার্জি অরবিটালে চলে গেল, তাই তো? বা একটা বাইরে থেকে কোনো একটা রেডিয়েশন দিল, সে লোয়ার এনার্জির ইলেকট্রনটাকে নক আউট করে দিল বা হায়ার এনার্জিতে পাঠিয়ে দিল। এবার তখন আমরা আঁকি যে ভেতর থেকে ভেতরের অরবাইটাল থেকে বাইরের অরবাইটালে চলে গেল, বাইরের অরবাইটাল থেকে ভেতরের অরবাইটালে চলে গেল। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পজিশন আঁকছি না, আমরা কিন্তু এনার্জিটা আঁকছি, মানে সবকিছু কিন্তু এনার্জি ওখানে, মানে হ্যাঁ, বুঝতে পেরেছো ব্যাপারটা?
মানে অরবাইটাল গুলো অ্যাকচুয়ালি এনার্জি অরবাইটাল। আমরা একটা ইলেকট্রন কোনো অরবাইটালে রয়েছে, যে ইলেকট্রন মানে, হ্যাঁ আমি কি বলবো ব্যাপারটা, ব্যাপারটা মানে ইলেকট্রন গুলো কিন্তু ওইভাবে কিন্তু ঘোরে না যে লোয়ার এনার্জিটা মানে ভেতরের দিকে অরবাইটাল কাছাকাছি রয়েছে, সেইটা কিন্তু নয়। এনার্জি যার কম সেইটা আমরা জানি, সেই তার এনার্জি কম মানে সে নিউক্লিয়াসটাকে ধরে রাখবে। যার এনার্জি বেশি আমরা জানি যে সেই, আমরা যদি একটা পার্টিকুলার ইলেকট্রন মানে পার্টিকুলার একটা এনার্জি দিই, ওই এনার্জির ইলেকট্রন গুলো বেরিয়ে যাবে। তাহলে কি আমি বলতে পারি যে সবকটা ইলেকট্রন, মানে যেটা আমরা ইলেকট্রন ক্লাউড থিওরি, যেটা তো ওরা হ্যাঁ আসলে একটা ক্লাউড, তো সেরকম হ্যাঁ ভাবে সবকটা ইলেকট্রন ক্লাউড একই পজিশনে, এবার পজিশন একটু হ্যাঁ হালকা হ্যাঁ হালকা হ্যাঁ চেঞ্জ হতে পারে, হ্যাঁ, অনেকটা এই রয়েছে। ধরনের। কিন্তু এবারে সাধারণত ওটা ব্যান্ড হিসাবে ধরা হয়, ব্যান্ডটার মধ্যে যে কোনো জায়গায় রয়েছে, একদম। কিন্তু পজিশনটা লিটারালি প্রায় সেম, প্রায় পুরোপুরি সেম না বলে ব্যান্ড ওটা একটা। হ্যাঁ আর আমার যখন এবার এনার্জি স্টেট গুলো প্রত্যেকের একই জায়গায় থাকা সত্ত্বেও ওদের এনার্জি স্টেট গুলো ডিফারেন্ট, আর সেই different। এনার্জি স্টেট গুলোকে আমরা এই প্রত্যেকটা এইভাবে কোয়ান্টাইজড লিখছি, হ্যাঁ এনার্জি স্টেট হিসেবে লিখছি, আঁকি বা হ্যাঁ, লিখি যার whatever। যার হায়ার এনার্জি স্টেট তাকে আমরা বাইরের অরবাইটালে রাখছি, যেন মানে বাইরের অরবাইট মানে এটা জাস্ট আমাদের বোঝার জন্য, মানে বাইরের অরবাইটাল থাকতে মানে কি তারা মানে হালকা নক বাইরের করলে অরবিটাল বেরিয়ে যেতে মানে ওর পারবে। এনার্জিটা 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 লো, বেশি, ওটা হ্যাঁ লোলি বাউন্ডেড। তো হ্যাঁ, এবার এখানে ওই এবার জন্য বেরিয়ে যেতে এইটার পারবে, সাথে হ্যাঁ। ঠিকঠাক ম্যাচ খেয়ে গেল তাহলে পুরো জিনিসটা। কিন্তু এবার এখানে আট জিনিস দাঁড়াচ্ছে, তারা তো আমার ইলেকট্রোস্ট্যাটিক এফেক্টের যে গল্পটা ছিল সেটাতে আবার একটু নিয়ে চলে আসছে, কারণ তখন তো সেই আর এর ডিস্টেন্সটা ভ্যারি করছে না সেরকম। মানে আমরা যেটা বলতাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স 10⁻12 মিটার্স এর বাইরে কাজ করে না। তো তার জন্য যখন খুব বড় নিউক্লিয়াস হয়ে বড় নিউক্লিয়াস এই অ্যাটমটা সাইজ হয়ে যায়, যে ইলেকট্রনগুলো আমার বেশি দূরে রয়েছে ওই নির্দিষ্ট ডিস্টেন্সটার থেকে বাইরে, তখন ওগুলো লোলি বাউন্ডেড হয়। তখন ওগুলো লোলি বাউন্ডেড, হ্যাঁ মানে সেগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই অবশ্যই, আমি ওটাই তো বললাম যে যখন হায়ার এনার্জি স্টেটে থাকবে, হায়ার এনার্জি স্টেটে থাকা মানেই সে একটু বাইরের দিকেই টেন্ড করে থাকবে, তাই না? কিন্তু আমি বলছি যে মানে ওই ভ্যারিয়েশনটা যেটা ভেতরের দিকে রয়েছে তার সাথে বেশি খুব বেশি ডিফারেন্সে থাকবে না। না বেশি ডিফারেন্সে থাকবে না, মানে এটা কত অর্ডারের, 10⁻15 এর থেকেও কম অর্ডারের ডিস্টেন্স হবে তাদের, হ্যাঁ, তাই না? সবকটারই তো লিটারালি তাই, মানে তার মধ্যে তাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ হ্যাঁ, করে। একদম তার তার মধ্যেই তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে, যেটা ওই তোমাদের লং রেঞ্জ শর্ট রেঞ্জ এই ফোর্স গুলো যে গুলো আসে, হ্যাঁ ঠিক আছে। এইবার আমি বলছি ধরো এনার্জি থাকা মানে একটা ভাইব্রেশন থাকে, হ্যাঁ ভাইব্রেশনটা যখন হচ্ছে তার মানে ওর একটা মানে এনার্জি মানে একটা পজিশন রেঞ্জ থাকছে, মানে আমি আমি একটা জায়গা থেকে ভাইব্রেট করছি মানে মানে আমার একটা একটা সার্টেন রেঞ্জ আছে, তার মধ্যে আমার পজিশন, তাই তো এখানেই তো শর্ডিঞ্জার চলে আসে, মানে শর্ডিঞ্জারের ওই ব্যাপারগুলো আছে তোমার। হ্যাঁ কি বলবো, তুই পজিশনটাকে এক্স্যাক্টলি ওকে, ইয়ে করতে তাহলে আমি পারবে না। এখানে এরকম ধরতে পারি যে আমরা দেখলাম হচ্ছে যে ইলেকট্রনগুলো একটা ক্লাউড হিসেবে একই জায়গাতে রয়েছে, আর সবকটা এনার্জি ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো ওইভাবে আমরা আঁকছিলাম ইয়েটা। প্লাস জিনিসটা হ্যাঁ হচ্ছে যার যত বেশি এনার্জি, তার নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্সে থাকবে সেই যে টোটাল প্রবাবল এরিয়াটা, সেইটা বেশি কম হচ্ছে। তো আমি ওইখান থেকে ওর ওই একটা জায়গায় থাকার প্রবাবিলিটির ওয়েভ ফাংশনস গুলোও পাচ্ছি। বের করতে পারছি, ঠিক আছে। এইটা হ্যাঁ, তুমি মানে একদম বেসিক মাথার ভেতর অন্তত এইটা তুমি ঢুকিয়ে নাও। আমরা ছোটবেলা থেকে যে এনার্জি লেভেল গুলো দেখে এসেছি সেইগুলো কিন্তু এনার্জি লেভেল, সেইগুলোর সাথে পজিশনের, কেন তাহলে পড়ানো হয় ওটা মানে ডিস্টেন্স দিয়ে? এইটা জাস্ট ওটা এনার্জি মানে লেভেল দিয়ে just বোঝালেই তো বোঝার হয় জন্য, না জাস্ট বোঝার বাচ্চাদেরকে। অবশ্যই না না অবশ্যই রিলেশন আছে। এনার্জি যার হাই তার ডিস্টেন্সটা বেশি হবে স্বাভাবিকভাবে, কারণ সে ভাইব্রেট মানে একটা ইয়ে থাকছে, তো ভাইব্রেট খুব থাকছে। বেশি হতো না, ওটা নিয়ারলি মানে নেগলিজেবলের কাছে গিয়ে দাঁড়াচ্ছে। আমি বলতে পারি ওর স্বাভাবিক, থাকার প্রবাবল এরিয়াটা খুব বেশি হচ্ছে, তাই হ্যাঁ হিসাবে ওটা অবশ্যই দূরে বেশি যেতে পারে বা কম কাছেও আসতে পারে। কাছে, হ্যাঁ একদমই তাই। এবার ওইটাই আর কি, এবার ওইটাকে জাস্ট বোঝানোর জন্য মোট কথা আমরা যে স্টেট গুলো আসছে ওগুলো কিন্তু এনার্জি স্টেট, এইটা কিন্তু মাথার ভেতর ঢুকিয়ে দিই। যে অ্যাটম আমরা মাঝে নিউক্লিয়াস আঁকি গোল গোল করে যে স্টেট গুলো আঁকি, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে স্পেশিয়াল অরবাইটাল নয়, ওগুলো হচ্ছে এনার্জি অরবাইটাল।
ওগুলো এনার্জি, কে এল এম, ওগুলোর এক একটা আলাদা আলাদা এনার্জি রয়েছে, ঠিক আছে? ওই এনার্জি গুলোতে ইলেকট্রন গুলো, যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো সেই অরবিটালে থাকছে, মানে আমরা সেইভাবে আঁকছি আর কি। মানে সোজা কথা মানে ওই যত হায়ার এনার্জি লেভেল গুলোতে যাচ্ছে ওইখানে থাকার সময় ওই যে তুমি যেটা বলছিলে অসিলেশন করার যে হ্যাঁ, টোটাল রেঞ্জটা সেটা বেড়ে যাচ্ছে। তো আমার সেটা বেড়ে যাবে, পার্টিকেলটা পাওয়ার চান্সেস একটা জায়গাতে ওটা কমে গেল। এবার কমে গেল। ওইটাই ওইভাবে কাছে মানে রেঞ্জ এক্সট্রা বেড়ে গেল। হ্যাঁ, এবার যতটা বেশি অসিলেশন মানে এনার্জিও বেশি রয়েছে, ও বেশি দূর অব্দি যেতেও পারছে। তো আমার ওর মধ্যে ইলেকট্রিক ফোর্সটাও কম মোটামুটি কোথাও কোনো সময় কাজ করছে, তো আর একটু বেশি এনার্জি দিলেও আরামসে বেরিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে ব্যালেন্সটাও দেখাতে পারছি। একদম। এবার ওই ওয়ার্ক ফাংশন ওইসব ব্যাপারগুলো চলে, মানে অ্যাকচুয়ালি অনেক কটা ব্যাপার আসছে এখানে, জাস্ট একটা ব্যাপার নয়। ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হবে সেই এনার্জিটা, তবে ও সেই ব্যারিয়ারটা পেরিয়ে বেরিয়ে যেতে পারবে। এই সব ব্যাপারগুলো আসছে, ঠিক আছে? ওকে, একটা ভালো মিসকনসেপশন ঠিক হলো। গল্প হচ্ছে এইটা আমাদের টিচার গুলো এটা এটা পড়ায় না এরকম ভাবে, এরকম ভাবে পড়ানো উচিত না, সবার। এইরকম ভাবে পড়ানো উচিত ঠিকই, এটা একদম প্রথমেই আর কি বলে দেওয়া উচিত, যখন একদম লোয়ার লেভেলে আমরা পড়তাম যে একটা নিউক্লিয়াস ওই যখন আঁকছে ওই গোল গোল গুলো, তখনই বলে দেওয়া উচিত যে এটা হ্যাঁ, পজিশনটা, এটা হচ্ছে এনার্জি গুলোকে আমরা ওইভাবে আর কি বোঝার সুবিধার্থে। কখনো আমরা তো বেশিরভাগ টাইমে এই যখন এনার্জি ব্যান্ড গুলো আঁকি তখন তো আর গোল গোল করে আঁকি না, গোল গোল এমনকি গুলোই আমি তখন সোজা সোজা করে আঁকি। মানলাম যে নিচু ক্লাসে ওরা না বুঝলো না, কিন্তু ক্লাস 11-12 যেখানে আমি হ্যাঁ, এনার্জি ইলেভেন ব্যান্ড টুয়েলভে উঠলে শেখাচ্ছি ওগুলো, সেখানে হ্যাঁ অ্যাটলিস্ট ওগুলো বলে বলে দেওয়া দেওয়া উচিত। উচিত। হ্যাঁ, অন্তত এই কথাটা বলে দেওয়া উচিত, যেগুলো কিন্তু এনার্জি, এগুলো এনার্জির পজিশন, মানে অ্যাকচুয়ালি পজিশন না পার্টিকেলের, এগুলো এনার্জি এফেক্ট, মানে গ্রাফের মতো, গ্রাফ আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার, এটা বলে দেওয়া উচিত। হ্যাঁ। তবে এত কিছু কনফিউশন, মানে এগুলো জাস্ট মানে তুমি কোশ্চেন করলে বলেই কথাগুলো এলো, মানে এগুলো স্টুডেন্টকে কোশ্চেন করতে হবে, নাহলে জিনিসগুলো আর কি মানে এতটা ডেপথে গিয়ে কেউ বলবে না। মানে তো একটা এতে কোশ্চেন আমার পুরো অ্যারাইজ না জিনিসটা হলে মাথা ঠিকঠাক বলবে না। ভিজুয়ালাইজ হলো এবার, যে একটা হ্যাঁ, অ্যাটম লিটারালি কিরকম দেখতে হতে পারে আর আমরা কিরকম একদম। পড়ে আসতাম। মানে ওই হ্যাঁ, তোমার ইলেকট্রন ক্লাউডটাও আগে ঠিকঠাক ভিজুয়ালাইজ করা যেত না, কিন্তু এই পুরো হ্যাঁ, জিনিসটাকে দিয়ে এখন ইলেকট্রন ক্লাউডটাকেও হ্যাঁ, ভিজুয়ালাইজ করা হ্যাঁ, সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। আর ইলেকট্রন ক্লাউডটাই অ্যাকচুয়ালি মানে এখনো অব্দি মানে অ্যাকচুয়াল মোটামুটি মানে রিয়ালিটির কাছাকাছি আর কি, মানে মানে যে পিকচারটা অ্যাটমে, মানে অ্যাটমটা ওই হ্যাঁ, নিউক্লিয়াসের এটা চারপাশে সব একটা কটার ইলেকট্রন সাথেই ম্যাচ ক্লাউড। খাচ্ছে লিটারালি, সব কটা জিনিসই পাওয়া যাচ্ছে এটা থেকে। মানে একটা পাশাপাশি দুটো অ্যাটম থাকতেই পারে ইলেকট্রন ক্লাউডে, তার মানে সেইটা নয় যে ওদের সেম এনার্জি থাকবে, হ্যাঁ, বুঝতে পেরেছো? তাদের এনার্জি রেসপেক্টে আবার যদি আঁকি তখন তাদের অরবিটাল গুলো কিন্তু আলাদা হয়ে যায়, কিন্তু হ্যাঁ, স্পেশালি হয়তো তারা পাশাপাশি রয়েছে, বা হ্যাঁ, মোটামুটি পাশাপাশি বলতে কি ওখানে তো খুব কম রেঞ্জের প্রবাবল মধ্যে, মানে এরিয়া, ওখানে আর প্রবাবল স্পট। সবই পাশাপাশি আর কি বলা যায়, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তখন ডিস্টেন্সটা খুব একটা মানে খুব মানে নেগলিজিবল হয়ে গেল, তখন এনার্জি দিয়ে আমাদের সব কাজ, মানে তখন মাস ডিস্টেন্স এগুলো আর মানে অতটা ম্যাটার করছে না, বুঝতে পেরেছো? তখন এনার্জি ফ্রিকোয়েন্সি হুম। এইগুলো ম্যাটার করছে বেশি, যেমন আমরা খুব মানে কোয়ান্টাম লেভেলে চলে গেছি। এই হলো ব্যাপার। তাহলে মোটামুটি যতদূর পড়ালাম ক্লিয়ার হলো। হ্যাঁ,